পুলিশ দিয়ে মব আপনি ঠেকাইতে পারবেন না, জেলে পড়তে পারবেন। সমাজের ক্ষমতা যদি সব রাষ্ট্রকে দিয়ে দিতে চান, তাহলে ওটা টাইরানিক্যাল রাষ্ট্র ছাড়া আপনার হবে না। সরকার কাজ করে কিন্তু তার ইনস্টিটিউশন গুলার থ্রুতে। আমি চেয়ারে গিয়ে বসতে, চেয়ারে কিন্তু ক্ষমতা থাকে না, তাদের কাছে ক্ষমতা নাই, তারা নিধিরাম সর্দার। জাতীয় পার্টির একাংশ কিংবা একাংশের মহাসচিব জনাব শামীম হায়দার পাটোয়ারি উনি বিএনপিকে আপিল জানালেন যে বিএনপি ইজ গোনা বি দ্য সেভিয়ার অফ জাতীয় পার্টি। জাতীয় পার্টির ত্রাণকর্তা এখন জনাব তারেক রহমান হবেন। ইট ওয়াজ সো ফান। সোশিও ইকোনমিক গ্রাজুয়েশন যদি আপনি করতে না পারেন, আপনি সমাজের ফ্রিঞ্জ গুলাকে দূর করতে পারবেন। বিএনপি, ছাত্র, জামাত কিংবা এনসিপি যারাই সুযোগ দিচ্ছে ওরা কিন্তু জনগণের করা গণ অভ্যুত্থানের পরে আপনি একজন জনগণের সামনের সারির নেতাকে রাষ্ট্রীয় বাহিনী দ্বারা এমন ভাবে আহত করছেন যেটা কোনো সন্দেহ নাই যে খুবই পরিকল্পিত। বিপ্লব বেহাতে ক্ষমতা যে জায়গাটাতে গেছে, অ্যাকচুয়ালি কোন জায়গায় গেছে সেটা কি আসলে ঢাকা ক্যান্টনমেন্টে নাকি অন্য কোথাও, এটা আমরা কিন্তু এখনো জানি না। কিন্তু যেটা বোঝা যাচ্ছে, জনগণের যেই অভ্যুত্থান তার বিরুদ্ধে এই ক্ষমতার যারা ধরে আছে তাদের অনেক ক্রোধ, অনেক জিঘাংসা। বাংলাদেশের মিলিটারি, পুলিশ, র্যাব পরিবেষ্টিত হয়ে পিলখানা এলাকাতে ভিতরে কর্ডন করে ৫৭ জন বাংলাদেশের মিলিটারি অফিসারকে হত্যা করা হয়েছে। ঠিক আছে, সেই শক্তির আসরেই এখনো মিলিটারিতে আছে। সবাইকে স্বাগত জানাই পালস অফ বাংলাদেশ পডকাস্ট চ্যানেলের আরেকটি আয়োজনে। এই প্ল্যাটফর্মে আমরা আড্ডা আর তর্কের মাধ্যমে জানার চেষ্টা করি বাংলাদেশ ও বাংলাদেশের মানুষ কি ভাবছে কিংবা তাদের পালস কি বলছে। আজকের এই আয়োজনে আমাদের সাথে বরাবরের মতোই থাকবেন জনাব আজওয়াদ হায়দার ভাই এবং আপনাদের সাথে আছি আমি তৌকির চৌধুরী। ভাই কি অবস্থা, কেমন আছেন? ভালো চলতেছে, খারাপ না। আপনার কি অবস্থা? এই তো। So can we, I think we should go from what happened last night in Bangladesh, means বাংলাদেশে গত দিনে কি ঘটে গেল, কয়েকটা ঘটনা ঘটে গেল। আমি যদি একটু চেষ্টা করি একটু কোন দৈনিক পত্রিকা বের করার, আমি একটু হয়তোবা আমার দেশকে ট্রাস্ট করি, so I'm going for আমার দেশ and trying to pull out what is happening. আচ্ছা, জাতীয় পার্টির কার্যালয়ে হামলার তীব্র নিন্দা বিএনপি। কি দেখলাম প্রথমে এখানে বলা হইতেছে রাজধানীর কাকরাইলে অবস্থিত জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুক্রবার রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো একটি বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। তো ঘটনাটা আসলে আমি শুনছি যখনই সকালে ঘুম থেকে উঠলাম, দেখলাম জাতীয় পার্টির কার্যালয়ে আগুন চালানো হয়েছে। এখন ঘটনা যতটুকু আমি জানি সেটা হচ্ছে যে আজকে গণ অধিকার পরিষদের কার্যালয়ে বেসিকলি গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে একটি সমাবেশ ছিল। সেখান থেকে জাতীয় পার্টির কার্যালয়ে সবাই মিছিল নিয়ে যাইতেছিল এবং আই থিঙ্ক কোনখান থেকে অবশ্যই অনেক মানুষ ছিল। আজকে সকল দলের একটা সমাবেশ ছিল। এই যে খবরটা আমি সামনে নিয়ে আসলাম যে জাতীয় পার্টির অফিসে হামলা, এই হামলাটা কিন্তু গত এক সপ্তাহ আগে আবার হয়েছিল। গত ফ্রাইডেতে, ইফ ইউ রিমেম্বার, গত ফ্রাইডেতে আমরা ধরেন সকালে উঠে খবর পাইলাম নুরুকে আপনার মারা হলো আর্মির তরফ থেকে। তারপরে আমরা যখন এই ঘটনার ডিপ ডাইভ জোন করলাম তখন দেখা গেল যে ওনারা সমাবেশ করতে, ওনারা মিছিল নিয়ে জাতীয় পার্টির অফিসের সামনে গিয়ে মানে যাইতেছিলেন, ওখান থেকে হামলা হয়েছে কিংবা উস্কানি দেওয়া হয়েছে। অবশ্যই যখন একটা মিছিল যায়, মিছিলে তো অনেক লোকজন থাকে, তো সেখানে একটা মানে মিছিলের মধ্যে একটা উস্কানি দেওয়া হয়েছে এবং সংঘর্ষ লেগে গেছে। এখন সেই সংঘর্ষটা তো দেখলাম যেটা মিডিয়াতে, যে সংঘর্ষটা থামানো হয়েছে, পুলিশ মিলিটারি এসে সেটা থামাই দিছে। কিন্তু পরে যখন নুরুল হক নুরু যখন সংবাদ সম্মেলন করতে গেল এবং তার অফিসের সামনে তারা জমাইত ছিল, আসলে বাংলাদেশের মিলিটারি এস্টাবলিশমেন্ট পুলিশের সাথে নিয়ে কিভাবে নুরুকে এরকম করে পিটাইলো। আমরা আসলে যদি এই ঘটনা, আজকে ঘটনাটা যদি আমরা বিশ্লেষণ করতে চাই, আমার মনে হয় এই ঘটনাকে নুরুকে পিটা হসপিটালে নিয়ে যাওয়া এবং মৃত্যুর মুখোমুখি দ্বার প্রান্তে পৌঁছে গেছিল। টু বি অনেস্ট, দ্য কাইন্ড অফ ট্রমা সে ফেস করছে, ইফ ইউ সি তার
চোখের এই জায়গাটা পুরো একেবারে মানে বাঁশ দিয়ে খোঁচাইছে একেবারে, you know what I mean? বাঁশ দিয়ে খোঁচায় এখানে, প্লাস ওর jaw has been fractured, তার তার বুকের সমস্যা হয়েছে, and there was so many other stuff as well. নাক ফেটে গেছে, ব্রেনে ফ্লুইড জমে গেছে। It was a terrible act. I am so sorry to bring this up, but এটা বাংলাদেশে হইতে পারে 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর, হাসিনা পলায়নের পর, একটা স্বৈরতন্ত্রের পলায়নের পরে এটা হতে পারে। এবং এটা নিয়ে আমাদের যে দলগুলা আসলে যে রিয়াকশন দেখাবে, apart from NCP and some other দল, ছোট ছোট দল যারা এই হামলার পরে তৎক্ষণাৎ একটা বিক্ষোভ মিছিল করলো, সবকিছু করলো। I am just giving a detail breakout of it. And after that আপনি দেখলেন যে বিএনপি, জামাত এবং অন্যান্য যারা রাজনৈতিক দল, যারা নিজেদেরকে অনেক দিন ধরে রাজনীতির মাঝখানে ফোকাস করে রাখছে, ভালো করে বোঝাচ্ছে যে দে আর পার্টি, দে হ্যাভ সাম ইনফ্লুয়েন্স, হোয়াট নট, বাট ওয়েন দিস ইনসিডেন্ট, এই ইনসিডেন্টে যখনই হয়ে গেল, তখন সবাই একটা গোজা মেরে স্টেটমেন্ট দিয়ে এটাকে নিন্দা জানালেন। সরকার থেকে নিন্দা জানানো হলো, if not just one advisor, two advisor has said আমরা নিন্দা জানাই, এবং সরকারকে ওনারা দোষী কিংবা সরকারকে এই বিষয়ে দায় নিতে হবে বললেন। এরপর কি হলো, একটা সপ্তাহ কেটে গেল, সবাই জিনিসটা ভুলে গেল। আজকে কি হলো, সর্বদলীয় একটা মিটিং হলো, একটা মহাসমাবেশ হলো, তারপর থেকে আবার জাতীয় পার্টির অফিসে হামলা, এবং সবাই কিন্তু বলছে, আপনি যদি নিউজটা যদি করেন, একটু বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন এই মিটিং এ আজকে সবাইকে বলা হয়েছে যে সবাই 30টা দল যারা নিউজ পড়লাম, 30টা দল জাতীয় পার্টিকে নিষিদ্ধকরণ চায়। কিন্তু আমরা গত 5-6 দিনে মিডিয়াতে দেখলাম বিএনপি স্ট্যান্ড একরকম, জামায়াত, এনসিপি এবং আরেক অন্যরা তাদের স্ট্যান্ড হচ্ছে জাস্ট জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দাও। বিএনপি এবং জাতীয় পার্টির, আমি স্পেসিফিকলি বলি, যদি জাতীয় পার্টির একাংশ কিংবা একাংশের মহাসচিব জনাব শামীম হায়দার পাটোয়ারি, উনি বিএনপি কে আপিল জানালেন যে বিএনপি ইজ গোনা বি দ্য সেভিয়ার অফ জাতীয় পার্টির ত্রাণকর্তা এখন জনাব তারেক রহমান হবেন। ইট ওয়াজ সো ফান টু জাস্ট হিয়ার দ্যাট ফ্রম হিম। তারপরে অবশ্য আবার রিজভি ভাই, একটু আগে যার কথা শুনলাম, যার স্টেটমেন্টটা পড়লাম, উনি বললেন যে জাতীয় পার্টি কে ছিল, এবং উনি মানে সঠিকভাবেই জাতীয় পার্টির যে পুরা হিস্ট্রি এবং এনার্জি এবং চরিত্র, ওটা একেবারে উনি সুন্দর করে মানে করলেন, ফুটিয়ে তুললেন। কিন্তু পরক্ষণই দেখলাম যে রুবিন ফারহানা সহ অন্যান্য যারা বিএনপির মানে মতমরল, খালেদ মহিউদ্দিনের কাছ থেকে এটা চুরি করলাম কথা, মতমরল, ওনারা দেখলাম যারা জাতীয় পার্টিকে ব্যান করা যাবে না, আমরা কারোর ব্যানের পক্ষে না, জনগণ সেটাকে দেখে নেবে, জনগণ সেই রায় দিবে, সেরকম করে কথা শোনা শুরু করলো। মানে কমপ্লিট মিক্স মেসেজ ফ্রম বিএনপি এন্ড সাম আদার পার্টিমেন্ট। আই হ্যাভ টু পার্টস অফ ইন দিস, এখানে 2টা পার্ট আছে। একটা হচ্ছে মিলিটারি এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে কোনো কথা শুনলাম না আমরা এস্টাবলিশড পার্টি থেকে। দ্বিতীয়ত হচ্ছে পরক্ষণেই এক নেতা দলের এক রকম কথা বলছেন, আবার অন্য একটা স্টেজে এসে, একটা জাতীয় টেলিভিশন স্টেজে এসে ওনারা অন্যরকম কথা বলছেন। লাইক একটা I have lost it completely. So let's just see what you guys think about it. আপনারা কি মনে করেন যে এই যে আমি আপনাকে একটা লম্বা একটা বিস্তারিত বিবরণ দিলাম, আপনি বলেন তো এখান থেকে আপনি কি আমরা নিচ্ছি এখান থেকে? এখানে অনেকগুলা ঘটনা আছে, কিন্তু এখানে আসলে এখানে অনেকগুলো ঘটনা আছে, কি ঘটতেছে সেগুলো আছে, আমাদের কি করা উচিত সেগুলা আছে, আমরা সঠিক কাজগুলো করতেছি কিনা সেই সব আলাপগুলা করার সুযোগ আছে। প্রথম কথা হচ্ছে যে নুরুল হক নূর, যে যার সাথে তার 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 রাজ- তার 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 রাজনীতি নিয়ে সমালোচনা থাকতে পারে, কিন্তু এই ব্যাপারে আসলে কোনো সন্দেহের অবকাশ নাই যে সে গত অনেক বছর যাবত 2018 সালে যেই কোটা বিরোধী আন্দোলন হয়েছে, সেখানে বলা যাইতে পারে যে one of the significant movement against the Hasina's fascist government, সেটা সে লিড করছে।
তারপর অনেক ধরনের কাজে তার পছন্দ অপছন্দ অনেক মানুষের কাছে থাকতে পারে, কিন্তু সে যে গণ অভ্যুত্থানের সামনের সারির একজন একজন নেতা এবং গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, আমার মনে হয় এই ব্যাপারে আসলে কোনো দ্বিমত নেই। আমরা আগে আলাপ করছিলাম তকরির ভাই, আপনার মনে আছে কিনা, যে বিপ্লব বেহাত হয়ে যায়, হ্যাঁ বিপ্লব বেহাত হয়ে কোথায় যায়, হ্যাঁ। সো আপনি দেখতে পারবেন যে এটা হচ্ছে একটা আপনার বিপ্লব যে বেহাত হয়ে গেছে এবং যারা বেহাত করে নিয়ে গেছে তাদের শক্তিগুলা আরো আরো কনসলিডেট হইতেছে এবং তারা এখন আহ একই সাথে তারা হচ্ছে জনমতকে তাদের পক্ষে নেয়ার জন্য রাষ্ট্রের শক্তি সহ যত 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 এলিমেন্টস এন্ড মাসেলস আছে সবকিছু কাজে কাজে লাগাইতেছে। এমনকি ক্ষমতার ভাগের প্রত্যাশী যত এলিমেন্টস এবং ইন্টারেস্ট গ্রুপস আছে তারাও তাদেরকে মৌন সম্মতি জানাচ্ছে। এই সব কিছুরই আপনি একটা ম্যানিফেস্টেশন দেখছেন যে আসলে কি হয়েছে। আপনি চিন্তা করে দেখেন যে জনগণের করা গণ অভ্যুত্থানের পরে আপনি একজন জনগণের সামনের সারির নেতাকে রাষ্ট্রীয় বাহিনী দ্বারা এমন ভাবে আহত করছেন, ঠিক আছে, যেটা যেটা কোনো সন্দেহ নাই যে খুবই পরিকল্পিত এবং এবং তেমন কোনো উস্কানি ছাড়াই ঘটনাটা ঘটনাটা ঘটছে। এবং ঘটনাটা ঘটার পরে সেটার বিরুদ্ধে আপনি আহ দেখতে মানে দায় সারা গোছের বিবৃতি পাইছেন। একদিকে কি হয়েছে, আপনি সরকারের লোকজনের কাছ থেকে বিবৃতি শুনতেছেন, সরকারের লোকজনের কাছে বিবৃতি শুনতেছেন তারাও বিচার চায়। তার মানে কি? তার মানে হচ্ছে হ্যাঁ তাদেরকে আমি অনেক সমালোচনা করতে পারি, একটা সমালোচনার যোগ্য তারা অবশ্যই, কারণ তাদেরকে জনগণ রক্ত দিয়ে তাদের ক্ষমতা তাদের হাতে সঁপে দিছে, বাট তারা আসলে আহ সেটার কনসলিডেশন করতে পারে নাই, ব্যবহার করতে পারে নাই। অনেক সময় তারা নিজেদের পিঠ বাঁচানোর কাজে কাজে ব্যস্ত, ব্যর্থতা, অযোগ্যতা, অনেক অনেক জিনিস আছে। কিন্তু মূল ব্যাপারটা বোঝার হচ্ছে যে তাদের কাছে ক্ষমতা নাই, তারা নিধিরাম সর্দার, ঠিক আছে। সরকার কিভাবে কাজ করে, সরকার কাজ করে কিন্তু তার ইনস্টিটিউশন গুলার থ্রুতে। আমি চেয়ারে গিয়ে বসলে চেয়ারে কিন্তু ক্ষমতা থাকে না, হ্যাঁ, ক্ষমতাটার এক্সারসাইজ করতে হয় ইনস্টিটিউশন গুলা দিয়ে, পুলিশ, মিলিটারি এক্সেট্রা। ফার মোর দেন অ্যাভারেজ চ্যালেঞ্জে তাদের কাছে আছে। এই ব্যাপারে আসলে আমাদের কোনো সন্দেহ নাই, অবশ্যই তাদের কাছে চ্যালেঞ্জ আছে। পুলিশ ঠিক ছিল না, আহ পুলিশ ঠিক ছিল না, অন্য ইনস্টিটিউশন গুলা কাজ করতেছে না, হাসিনার ব্যুরোক্রেসি ইনট্যাক্ট আছে, তারা সেটা ভাঙতে পারেন নাই। কিন্তু সবকিছু আমি আসলে ওই যে 5 আগস্টের পরে আমরা যে ক্যান্টনমেন্টে গেলাম ওখানে ফিরাই নিয়ে যাব, ঠিক আছে, যে ওখানে ক্ষমতার বিপ্লব এবং ক্ষমতার বেহাতটা ওখানেই আসলে শুরু হয়েছে। এখন এই ক্ষমতা বিপ্লব বেহাতে ক্ষমতা যে জায়গাটাতে গেছে, অ্যাকচুয়ালি কোন জায়গায় গেছে, সেটা কি আসলে ঢাকা ক্যান্টনমেন্টে যতটুকু পার্ট বেহাত হয়েছে, নাকি অন্য কোথাও, এটা আমরা কিন্তু এখনো জানি না। অনেক অনেক স্পেকুলেশন আমরা করতে পারি, কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে জনগণের যেই অভ্যুত্থান তার বিরুদ্ধে এই ক্ষমতার যারা ধরে আছে তাদের অনেক ক্রোধ, অনেক জিঘাংসা, যেই জন্যই নুরুর অবস্থা দেখলেন এটা। এবং বলতেছিল আর্মি বলতেছিল যে জুলাই ভরে দেবে। টু বি অনেস্ট, আর্মির কি অডাসিটি, লুক এট দিস। ওরা জুলাই বিপ্লবের একজন মানে বলতে গেলে মহানায়ক। টু বি অনেস্ট, ওর সমালোচনা থাকতে পারে, ওর সমালোচনা, নুরুর সমালোচনা আমরা প্রত্যেক দিন করি। You can do that. You can talk about his financial stuff, or rajniti, or orthaniti, or mismanagement. You can talk about anything. কিন্তু ওকে আপনি পিটাইতে পারেন না, লিটারালি ফ্রম এ রাষ্ট্রীয় পার্সপেক্টিভ থেকে ওকে আপনি পিটাইতে পারেন না। এবং পিটাইছেন বলতেছেন ওকে জুলাই ভরে দেব, মানে সেটা লিটারালি ছিল, আপনি একেবারে রাইট কথা বলছেন যে এটা ছিল জাস্ট দ্য শো অফ এগেইনস্ট দ্য জুলাই বিপ্লবীদেরকে, যে দেখ বাবা, হ্যাঁ দেখ বাবা তোদেরকে পিটাইলাম, এখন তোরা কি করতে পারোস দেখা আমাদের। এখন যদি তোরা, আমরা যেরকম রিয়াকশনটা প্রথমে পাইলাম
আমি তো খালি বলবো না যে এনসিপির সাথে সাথে এনসিপি একটা বিক্ষোভ মিছিল করছে এবং টপ টপ লিডাররা ছিল এবং কমিটমেন্ট সেটা দেশের মানুষ জানে। এনসিপি যে এই জায়গায় যে কোনো কম্প্রোমাইজ করবে না, যে গণ অভ্যুত্থানের কোনো নেতা, এবং এটা আমি মনে করি যে বিএনপি যদি হইতো কিংবা অন্য কারো যে কোনো একজন নেতা, এবং এটার আসলে এটার পক্ষে আমি আজকে বাংলাদেশে 5 আগস্টের পর থেকে কোনো মানুষ বিনা বিচারে মারা যাবে কিংবা বিনা বিচারে প্রহার হবে, এটা আমরা চাই না, এটা আমরা লিটারালি চাই না। কিন্তু হয়েছে কি, আমাদেরকে তো একটা বাবলের মধ্যে কিংবা আওয়ামী লীগকে মারা যাবে কিংবা আওয়ামী লীগকে ধরো ধরো জেলে ভরো এরকম একটা ইয়া হচ্ছে, কিংবা অনেক জায়গায় মব করে মানে বিভিন্ন জায়গায় যে আপনার যে ছাত্র জনতার যে শক্তিটা আছে ওইটাকে মেলাইন করার চেষ্টা হয়েছে। এখন থেকে আপনি যেখানেই একটা রাইট দাবি নিয়ে যাবেন ওটাকে মব বলে টাক লাগিয়ে দেওয়া হচ্ছে। লিটারালি ইট ইজ নাথিং বাট ইন মাই সেন্স। তার থেকেও দুঃখজনক কি এটা না যে 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 অন্যান্য যারা গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি, যারা ক্ষমতার ইন্টারেস্ট গ্রুপ, তারা এ ব্যাপারে তাদের যে অসারতা, তাদের যে লোভ এবং লালসা ক্ষমতার, এবং যারা আপনি যেটাকে মিন করেন সেটাকে সেই অসারতা এবং সেই what I can say is a docileness or incompetency, সেটা তো আমরা গত 17 বছর থেকে দেখে আসছি। ইট ইজ নাথিং নিউ ফর আস। কিন্তু এখানে একটা জিনিস কারেক্ট করাটা আমার কাছে মনে হয় দরকার, সেটা হচ্ছে যে আমরা যখন ক্যান্টনমেন্টের কথা বলি, মিলিটারির কথা বলি, আমরা কিন্তু মিলিটারি ইনস্টিটিউশনের কথা বলতেছি না। মিলিটারি জওয়ানরা, অফিসাররা বাই এন্ড লার্জ বাংলাদেশের মানুষের বন্ধু। মিলিটারি বাংলাদেশে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এই সবচেয়ে বড় ফোর্স যারা আসলে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করছে, ঠিক আছে। আমরা আমাদের 7 জন বীর শ্রেষ্ঠ আছে। আমাদের দুঃখটা হচ্ছে ওখানেই, যেই শক্তি এই জিনিসটা ঘটাইছে, যে বাংলাদেশের মিলিটারি, পুলিশ, র্যাব পরিবেষ্টিত হয়ে পিলখানা এলাকাতে ভিতরে কর্ডন করে 57 জন বাংলাদেশের মিলিটারি অফিসারকে হত্যা করা হয়েছে, ঠিক আছে। সেই শক্তির আসরেই এখনো মিলিটারিতে আছে, ঠিক আছে। এইটাই হচ্ছে এই ব্যাপারে জিনিস। সো এই মিলিটারি ইনস্টিটিউশনকে আমাদেরকে দখল মুক্ত করতে হবে, বাংলাদেশের মানুষের জন্য করতে হবে। এই জন্য আমাদের সবার সাপোর্ট দরকার। কিন্তু সেটা যদি আমরা না পাই, তাহলে 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 আমরা খুবই খারাপ দিনের দিকে আসতেছি। এবং সেই খারাপ দিন আজকে যারা অসারতা এবং চুপচাপ রয়েছে তারাও সেখান থেকে বাদ যাবে না, বরঞ্চ তারাই হয়তো সবার আগে লাইনে থাকবে। এই শুভ বুদ্ধি যখন তাদের উদয় হবে, তখন যদি আমরা কোনো ভালো দিকে বাঁক নিতে পারি। এটা বললাম। আর একটা জিনিস যেটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, জাতীয় পার্টিকে আমরা ডিল করতে হবে। হ্যাঁ, জাতীয় পার্টি কি? জাতীয় পার্টি হচ্ছে ফ্যাসিবাদের সবচেয়ে বড় এনেবলার, ঠিক আছে, গৃহপালিত বিরোধী দল। বলা যায় যে ভারতের অকৃত্রিম সেবক। হ্যাঁ, 2014 সাল থেকে 14 সালে আমরা দেখছি যে তার এরশাদ সাহেব ইলেকশন করতে চায়নি, তাকে সুজাতা সিং এসে কি বলে সিএমএইচে গিয়ে তাকে ইলেকশনে আনছে। 2018-তে তারা আনছে। তারা বলে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে। 2024 সাল। হ্যাঁ, আপনাকে একটু কারেক্ট করে দেই। টু বি অনেস্ট, ইফ আই অ্যাম নট রং, এরশাদকে তো আমরা সবাই দেখছি, কারণ we were 90s kids. He was mostly in jail or like a third party. So he was a nobody when we grew up, right? আমরা যখন বড় হচ্ছি, এরশাদ was the nobody. What, right? So এরশাদ যখন 2009-এ যখন ক্ষমতা পাইল হাসিনার সাথে, তখন কিন্তু সে মজাটা পেয়ে গেছে, লিটারালি মজাটা পেয়ে গেছে। এবং 2014-তে ঠিক আছে, ওটা একটা ডিফারেন্ট কনভারসেশন। কিন্তু আমি যেখানে আসলে যাইতে চাচ্ছি, 2018 সালের পরে 2024 সালে পর্যন্ত তারা ইলেকশন করছে, বিরোধী দল হওয়ার জন্য ইলেকশন করছে। আর তাদের পোস্টার গুলোতে লেখা ছিল হচ্ছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী। পোস্টার গুলোতে হচ্ছে শেখ হাসিনা আর শেখ মুজিবের ছবি। সো তারা যে আসলে ফ্যাসিবাদের সবচেয়ে বড় এনেবলার, যে টু সাইডে প্লে করে, এটা এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এখন আমরা কি চাই যে বারবার এক্সিকিউটিভ পাওয়ার ব্যবহার করে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিকে
নিষিদ্ধ করা হোক, আমরা এটা চাই না। চাই না কেন? কারণ এটাকে বলা হচ্ছে একটা স্লিপারি স্লোপ। হ্যাঁ, আমরা আমরা চাই না যে, কারণ এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে আসলে আপনি কোনো নিষিদ্ধ করতে পারবেন না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে করতে হবে যে, তাদেরকে যদি আমরা আইনতভাবে নিষিদ্ধ করতে পারি, তারা কিভাবে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে জড়িত ছিল, কিভাবে তারা বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করছে, যেটা এনেবল করছে গুম, খুন, হাজার হাজার মানুষের জীবন এবং অবশেষে গণহত্যা। ঠিক আছে? সেই জিনিসগুলাকে আমাদেরকে সামনে এনে আইনি কঠিন পদ্ধতিতে তাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে। তো সেটা না করে আমরা যদি তাদেরকে তাদের অফিস ভাঙি, আগুন ধরাই, সামাজিক প্রতিরোধ অবশ্যই আমাদের করতে হবে। সেটাকে আমাদের মেইনস্ট্রিম করতে হবে। কিন্তু সেটা না করে আমরা যদি সেটাকে অরাজকতাতে আরো আগুনে যদি ঘি ঢালি, সেটা আমাদের জন্য আসলে হিতে বিপরীত হবে। সুতরাং আমার কাছে মনে হয় যে, আমাদের শুভবুদ্ধির উদয় হইতে হবে। আমাদেরকে সঠিক কাজগুলা করতে হবে। এই সামাজিক প্রতিরোধ অবশ্যই জারি রাখতে হবে। বাট বুঝতে হবে যে, কোনটা আসলে আমাদেরকে হেল্প করবে আর কোনটা আসলে আমাদের বিরুদ্ধে ব্যবহার হবে। এই বলবো আরকি আপাতত। এখানে আপনি যেহেতু বলছেন যে হ্যাঁ, করতে পারবে, বাট বাংলাদেশের জুডিশিয়াল সিস্টেম ইজ নট ব্যাক অন ট্র্যাক। অর আপনি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে 5 আগস্টের পর থেকে হাজার 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 মামলা দেওয়া হয়েছে, যেখানে আসলে অজ্ঞাতনামা এবং যাকে ইচ্ছা খুশি তাকেই মামলা দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশের জুডিশিয়ারি সিস্টেম কিংবা আইন মন্ত্রণালয় স্পেশালি আইন উপদেষ্টা এসে বলতেছেন যে জনগণ মামলা দিচ্ছে, আমরা কি করব? মানে কি? আপনার পুলিশের অদক্ষতা, অক্ষমতা এবং নির্বুদ্ধিতা, সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। এবং কোনো কোনো জায়গায় পুলিশ আসলে এখন যুক্ত হচ্ছে, বিকজ আমরা তো প্রায় 1 বছর বলে আসছিলাম যে পুলিশের মনোবল নাই। আপনি কি তা মনে করেন? এখন এখন তো পুলিশের মনোবল আছে দেখা যাচ্ছে। পুলিশ নুরুল হক নুরের মতো নেতাকে পিটাইতেছে, সো তাদের মনোবল ফিরে আসছে, নাকি তাদের ফ্যাসিবাদী মনোবল ফিরে আসছে? ইট ইজ আনাদার বিগ কোয়েশ্চেন, যে ওদের ফ্যাসিবাদী মনোবলকে আবার ফিরে নিয়ে আসা হয়েছে। আমি এখানে আসলে আপনাকে আবারও এমফেসাইজ করতে বলবো যে ওই মিলিটারি এস্টাবলিশমেন্ট থেকে শুরু করে বাংলাদেশের যত এস্টাবলিশমেন্ট আছে, আফটার 5th অগস্ট দে ফেল্ট থ্রেটেন্ড এন্ড ওনারা সবাই লুকায় গেছে এবং লুকায় যায় পরিকল্পনা করতেছিল সব দিক দিয়ে, কোন জায়গায়, কোন সময়, কোনখানে, কিভাবে থেকে তারা আবার ফিরে আসতে পারে। এখন এখানে আপনি যে বলছিলেন যে আমাদের মতমরলদের এক অংশ কিংবা রাজনৈতিক দলদের এক অংশ 5 আগস্টের পর থেকে কিরকম একটা যেন সমঝোতা খেলার মতো করে কথা বলছেন, কিংবা আচরণে বোঝা যাচ্ছে যে তাদের স্ট্যান্ড একরকম ছিল 5 আগস্টের আগে এবং 5 আগস্টের পরে একরকম হয়ে গেছে স্ট্যান্ড। এন্ড এই সুযোগটা আসলে আমাদের তরুণরা এবং এবং যে মেচিওররা যারা আসলে রাজনীতিতে, তরুণ দল এবং যারা অভিজ্ঞ দল, তারা দুই দিকেই তারা এই সুযোগটা দিচ্ছেন পতিত ফ্যাসিবাদকে, যে একটার পর একটা ইস্যু আসছে এবং জিয়ে রাখছেন, যার কারণে বিভেদতা বাড়ছে, যার কারণে সমাজের ক্ষেত্রে অনেকগুলো আনআনসার্ড ইভেন্ট, যেটার কোনো জবাব পাওয়া যায়নি, কিংবা এই ইভেন্ট গুলা কেন, কিংবা এগুলার পিছনে কারণ, কিংবা ধরেন আপনাকে এক্সাম্পল, যদি 1 সপ্তাহ চলে গেল, রিপোর্ট কি, কিংবা মানে এই যে ঘটনা যারা ঘটাইলেন সরকারের ভিতরে, ওনারা কে কি জড়িত কিছুই, মানে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি নাকি গঠন হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত আপনার কোনো রকমের কোনো মানে আপডেট জানবেন না। শোনা গেছিল কয়েকজন মেজর পদমর্যাদার আর্মি অফিসারদেরকে শনাক্ত করা হয়েছিল গণ অধিকারের পক্ষ থেকে, ওই বিষয়ে ওরা জানতে চাইছে, ওদেরকে কিছু বলা হয়নি। লিটারালি এই রাষ্ট্রটা, আপনি গতদিনও বলতেছিলেন যে রাষ্ট্র হয়ে ওঠে কিভাবে, তার ইনস্টিটিউশনের মাধ্যমে, তার কাঠামোগত প্রক্রিয়ার মাধ্যমে, যেটাতে রাষ্ট্র একটা নদীর মতো চলতে থাকে, কখনো বন্ধ হয় না, কখনো থামে না। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি রাষ্ট্র থেমে গেছে, মানে রাষ্ট্রের যে ফাংশনালিটি আছে লিটারালি অবসলিউটের মতো হয়ে গেছে, মানে যে যেখানে যা পারছে সেখানেই করছে। কিন্তু আমি এটা বলার কারণ আসলে একটু ভেঙে বলি, এখন আমরা যে এস্টাবলিশমেন্টের কাছে এই সুযোগগুলো করে দিলাম এবং তারা সুযোগটা হাতে লুফে নিল, এবং আজকে দেখেন, আজকে শুধু যে এই ঘটনা তা না, আরো অনেক ঘটনা হয়েছে, মাজার পোড়ায় দেওয়া হয়েছে, জ্বালাও পোড়াও করা হয়েছে। এমনকি আজকে এমনও ঘটনা দেখলাম যে মুন্সিগঞ্জে
বিএনপির দুই গ্রুপে মানে সংঘর্ষ, আধিপত্যকে নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়, 8 জন গুলিবিদ্ধ। মানে আপনি চিন্তা করেন, বিএনপি এখনো ক্ষমতায় যায় নাই, এখানে আসলে 8 জন কি গুলিবিদ্ধ। ঘটনাটা ঘটতেছে আমি একটু ছোট করে বলি, হ্যাঁ। সেটা আপনি বড় মনে করে করতেছেন বলেন, যে বড় করে রাষ্ট্র বলেন। রাষ্ট্র অসার, হ্যাঁ, কিন্তু আসলে এখানে আসলে ভেতরে যেটা ঘটতেছে যে রাষ্ট্রের যে টাইরানিক্যাল রূপ, ঠিক আছে, সেটাকে ফেরত আনার জন্য এখানে হচ্ছে মতামত এবং সম্মতি তৈরি করার কাজ হচ্ছে, ঠিক আছে। তার মানে হচ্ছে যে রাষ্ট্র কি হবে, মানে রাষ্ট্র আহ আজকেও দেখলাম যে আমাদের প্রগতিশীল কোট আনকোট দের যারা ডাকসুতে কমিটি দিচ্ছে, বাংলাদেশের বাম ছাত্র জোট, তাদের ভিপি পদপ্রার্থী উনি জানি না এভাবেই চিন্তা করেন নাকি এটাই এভাবে চিন্তা করেন রাষ্ট্রকে আর মানুষকে এভাবে দেখেন। তা উনি 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 বলতেছেন যে ক্রস ফায়ার করার জন্য সময় এসে গেছে। তো তার মানে কি, মানে আমি আমার জনগণের শক্তি আমি আবার রাষ্ট্রের হাতে দিতে চাচ্ছি, আহ, যাতে টাইরানি আবার ফেরত আসতে পারে, তাই তো আমরা আবার গুম ঘরে মানুষকে ঢুকাইতে পারি, আবার বিনা বিচারে মানুষকে হত্যা করতে পারি। কেন? কারণ বাঙালির বাংলাদেশিদের অ্যাবিলিটি নাই সেলফ গভর্ন করার মতো, ঠিক আছে। সেইটা তৈরি করার, সেটার মতামত তৈরি করার জন্য যথেষ্ট কাজ হচ্ছে, কিন্তু আহ, এবং দেখবেন যে প্রগতির ঝান্ডা যারা সবসময় উপরে তুলে ধরে তারাই তারাই চাইতেছে যে 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 আরো আরো কঠোর হন। এখন আমার ইনস্টিটিউশন গুলো কিন্তু কাজ করতেছে না, হ্যাঁ, এদের যা করার কথা তাও তারা করতে পারতেছে না, কিন্তু আমি চাচ্ছি যে সে আরো 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 কঠোর হস্তে দমন করুক, আগের মতোই সে হয়ে যাক, মানে আগেই তো ভালো ছিলাম, ঠিক আছে, এটাকে আগেই অন্য ভালো ছিল। অন্য অন্যভাবে এভাবে বলে যে কারণ হচ্ছে এখানে ক্রস ফায়ার দিয়েই চলবে, হ্যাঁ, কিন্তু এই এই জায়গা থেকে আমাদেরকে বাইরে আসতে হবে। এখানে বাইরে আসার জন্য এইখানে বাইরে আসার জন্য আমাদেরকে সমাজকে কাজ করতে হবে। কেন? কারণ আপনি সমাজের ক্ষমতা যদি সব রাষ্ট্রকে দিয়ে দিতে চান, তাহলে ওটা টাইরানিক্যাল রাষ্ট্র ছাড়া আপনার হবে না। তার মানে সমাজের সমস্যাগুলো যদি আপনি সমাজের মধ্যে সলভ করতে না পারেন, সব সমস্যা সলভ করার জন্য যদি রাষ্ট্রের দিকে তাকায় থাকেন, টাইরানিক্যাল রাষ্ট্র ছাড়া সে সে কিছু করতে পারবে না। কথার কথা বলি যে আমাদের যে এখন মব হচ্ছে বা বিভিন্ন জায়গায় ভাঙচুর করতেছে, এগুলো আমাকে দেখতে হবে যেগুলো আসলে কি। এগুলো হইতেছে যে আমাদের দেশের সবচেয়ে বড় যেটা অ্যাসেট আজকে থাকার কথা, হওয়ার কথা ছিল, সেটা কি? আমরা আমরা আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড উইন্ডো পার করতেছি। তার মানে আমাদের দেশের মোস্ট অফ দ্য পপুলেশন কর্মক্ষম ইয়াং ছেলে মেয়ে এখন সেটা এখন এখন আছে, ঠিক আছে। সো আমাদের এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের গোল্ডেন টাইম পার করার কথা ছিল। কেন? এই আমার এত বড় জনগোষ্ঠী কাজ করবে, ইকোনমিকে নেক্সট লেভেলে নিয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমার রাষ্ট্রের অবস্থা কি ছিল, সমাজের অবস্থা কি ছিল, আমি কর্মসংস্থান তৈরি করতে পারি নাই, শিক্ষা পৌঁছাইতে পারি নাই মানুষের কাছে, ইউথ ডিসএনগেজড, ঠিক আছে, মাদকের সাথে আছে, কেউ মাদকের কাজ করতেছে, কিশোর গ্যাংয়ে গেছে, টিকটকে টিকটকে কিশোর গ্যাং কিশোর গ্যাং একটা সেলিব্রেটেড জিনিস হয়ে গেছে, ঠিক আছে। আহ, এই যে বিশাল বিশাল আমার এই যে কিশোর জনগোষ্ঠী যাদের কাছে সঠিকভাবে কাজ নাই, খেলার জায়গা নাই, শিক্ষা ঠিক মতো তাদের কাছে পৌঁছায় নাই, অর্থনীতি তৈরি হয় নাই, সো তারাই কিন্তু এই বিএনপি যখন মিছিল করে তারাও মিছিলে আসে, আওয়ামী লীগ যখন মিছিল করতো তারা মিছিলে যাইতো, জামাতের মিছিলে হয়তো তাদেরকে পাবেন, কিছুদিন পরে এনসিপির মিছিলও পাইতে পারেন। সো এইগুলা ঘুরাই ফিরায় টাকা পয়সা দিয়ে এগুলা চলতেছে, কিন্তু এই ইউথ যেটা আমাদের স্বর্ণের খনি, সেটা আমার দেশকে আগায় যাওয়ার বদলে সে তাকে আমি ডিসএনগেজ করে রাখছি, কাজে লাগাইতে পারি নাই, সে এখন আমার সমাজের সমস্যা হিসাবে দেখা দিচ্ছে। এবং সে যে দেখা দিচ্ছে, এলিট বুদ্ধিমান প্রগতিশীলরা বলতে চাইতেছে যে এদেরকে ক্রস ফায়ার দেওয়া যাইতে পারে, এদেরকে ধরে নিয়ে যাওয়া যাইতে পারে, সবাইকে ধরা হচ্ছে না কেন? তার মানে কি, আমেরিকাতে যে 60s জিম ক্রো ল ছিল, আপনি তো জানেন যে হইতেছে যে কালোরা সবাই খারাপ, সুতরাং তারা যেসব কাজ সেগ্রিগেশন। করে সব খারাপ, অতিরিক্ত ভালো করেন, সো তাদেরকে আপনি একটা জেলের ভিতর ভরে রাখেন, ঠিক আছে। সো আমরা জিনিসগুলোকে অনেক ভালো মতো দেখতে হবে, ঠিক আছে। আমরা এই 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 জিনিসগুলাকে
এই বিগ প্রবলেম এট হ্যান্ড, আমাদের কাছে কিন্তু বিশাল প্রবলেম এট হ্যান্ড, অনেকগুলো প্রবলেম এট হ্যান্ড, এগুলাকে আমাদেরকে সলভ করতে হবে। সলভ করার জন্য আমাদেরকে রাজনৈতিক সদিচ্ছা লাগবে, রাজনীতি লাগবে দেশে, যেখানে রাজনীতি দেশে গত 20 বছর ধরে কিছুই ছিল না। এবং আমাদের এই প্রচুর কাজ করতে হবে আমাদের সমাজের মধ্যে, এবং এটা সবাইকে আমাদের দায়িত্ব নিতে হবে এইসব এনগেজমেন্টে। এবং এবং রাষ্ট্রেরও বিশাল 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 দায়িত্ব আছে, কিন্তু রাষ্ট্রকেই সবকিছু চাপায়ে দিলেও চলবে না, ঠিক আছে? তাহলে তাহলে ওইটা টাইরানিক্যাল রাষ্ট্র হবে। সো এইসব জিনিস আসলে চিন্তা করার আছে অনেক কিছু। এবং এই সমাজের ডেপথে না গিয়ে, হ্যাঁ, শুধু পুলিশ কাজ করতেছে না বলেই সমাজে এই সমস্যা, এভাবে চিন্তা করে আসলে এখান থেকে কোনো ওয়ে আউট হবে না, ঠিক আছে? সো এইটাই বললাম আর কি এখন। না, আপনি আপনি যেটা বলছেন, উই আর অ্যাকচুয়ালি পাসিং দ্য লাইফ টাইম অফ আওয়ার লাইফ। আমাদের দেশের একটা দেশের তো মনে করেন, ইফ আই লুক এট জাপান রাইট নাও, জাপানের অধিকাংশ মানুষ দে আর অ্যাবাভ 45-50। জাপান ডাজন্ট হ্যাভ, জাপানের কর্মক্ষম লোক নাই এখন, ইয়াং পপুলেশন অনেক কম, লোকজন বিয়ে শাদী করে না, বাচ্চা কাচ্চা হবে থেকে, মানে এরকম একটা অবস্থা। কিন্তু বাংলাদেশে দেখেন আপনি, আপনি এইবার যদি সত্যিকারের একটা ভোট যদি কখনো হয়, মানে কন্টেস্টেড ইলেকশন যদি হয়, আপনি দেখবেন এটার, আপনি যদি একটা ভালো ভোটার তালিকাও যদি হইতো, তাহলে আপনি দেখতেন যে কমপক্ষে 40% হচ্ছে বিলো 35। 40% এটা হিউজ নাম্বার। আবার এটাকে যদি আপনি 35 থেকে 18 নিচে নিয়ে আসেন, ইট ইজ ইভেন আ বিগার নাম্বার। রাইট, জাপানের রাস্তায় কিন্তু আমরা যাইতেছি। হ্যাঁ, আপনি ছোটকালে নিশ্চয়ই বইতে পড়ছেন যে কি বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জনসংখ্যার সমস্যা, তাই না? তো জনসংখ্যার গ্রোথ আমরা কমানোর চেষ্টা করছি। এখন বাংলাদেশের জনসংখ্যার গ্রোথ রেট মনে হয় 1.5 এর কাছাকাছি চলে গেছে। তার মানে এটা রিপ্লেসমেন্ট রেটের থেকেও কম। রিপ্লেসমেন্ট রেট ইজ 2। তার মানে 2045-50 এর মধ্যে কিন্তু আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড উইন্ডো থেকে বের হয়ে যাব। তার মানে জাপানের মতো আমাদেরও ইউথ কমবে এবং বৃদ্ধ মানুষ বাড়বে, কর্মক্ষম লোকের পার্সেন্টেজ কমে যাবে। মাত্র আমাদের হাতে সময় আর আছে হচ্ছে মনে করেন 15-20 বছর সময় আছে। 10 থেকে 20 বছর সময় আছে। সো এর মধ্যে যদি আমরা আমাদের ইকোনমিকে একটা নেক্সট স্টেপে নিয়ে যেতে না পারি, আমাদের জন্য খুবই খারাপ দিন অপেক্ষা করতেছে সামনে। এগুলা আমাদেরকে মাথায় রাখতে হবে। স্টেবিলিটি আমাদের দরকার। আহ এগুলা 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 জিনিস অবশ্যই চিন্তা করতে হবে। আপনার সমাজে মব হবে না, পুলিশ দিয়ে মব আপনি ঠেকাইতে পারবেন না, জেলে ভরতে পারেন। আপনাকে সোশিও ইকোনমিক গ্রাজুয়েশন যদি আপনি করতে না পারেন, আপনি সমাজের ফ্রিঞ্জ গুলাকে দূর করতে পারবেন না। এটাই নিয়ম, ঠিক আছে? সো আমাদেরকে এইসব জায়গাতে মাথা দিতে হবে। আমাদের তো অলিগার্ক শ্রেণীর আন্ডারে আমরা পড়ে গেছিলাম। সামিটের আজিজ খান সাহেব সিঙ্গাপুরের 49 নাম্বার ধনী হইছে। হ্যাঁ, মানে তার ওই যে মাথাপিছু আয়গুলা ওনারাই বাড়াই গেছেন, কিন্তু বাংলাদেশের মানুষের কি অবস্থা সেটা আপনি দেখতেছেন, ঠিক আছে? সো আমাদেরকে এখান থেকে বের হইতে হবে। আমাদের আসলে জাতীয় বুর্জোয়া শ্রেণীও দরকার। হ্যাঁ, যারা দেশে ইনভেস্ট করবে, কর্মসংস্থান তৈরি করবে, তারা টাকাও কামাবে, কিন্তু তারা দেশে টাকা বানায় বিদেশে তাদের সম্পত্তি করবে না। হ্যাঁ, তারা দেশের কথা ভাববে, তারা দেশের সমাজের পার্ট হবে। সো এই যে জিনিসগুলো আমাদের অনেক কিছু করার আছে। সো এইসব কাজে আসলে আপনি যদি বলেন যে আমাদের ইউথকে অনেক কিছু করার আছে, সেখানে আমার অনেক 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 উইন্ডো আছে। আমি তো আপনাদের সাথে যখনই কথা বলি, আই লিটারালি ক্যান নট ফ্যাথম মাইসেলফ, আমি এটা নিজেকে বিশ্বাস করতে আমার কষ্ট হয় যে বাংলাদেশের এই পরিমাণ ট্যালেন্টেড ইউথ আছে। কারণ এই জুলাই রেভলিউশনের পরে কিন্তু আমরা আসলে এই বয়সী ছেলেদের সাথে আমরা আসলে কানেক্টেড হইছি আবার। বিকজ ফর দ্য লাস্ট 10 বছরে আমাদের এই ছেলেদেরকে আমরা মনে করতাম, ছেলে মেয়েদেরকে আমরা মনে করতাম একটা অনলাইন কাইন্ড অফ সোসাইটি, একটা জেনজি, দে ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিথিং। বাট লুক এট দ্য কাইন্ড অফ রেভলিউশন দে বট ইন। এন্ড নট জাস্ট দ্যাট, এটা যদি আপনি বলেন যে ওরা যে রকমের শিল্পকর্ম দেখাইছে, যে রকমের ইনোভেশন দেখাইছে ইন জুলাই লাস্ট ইয়ার, আপ আনটিল I would say in some of the কোথাও আপনি দেখবেন যে তরুণরা কিন্তু এখনো ভালোই প্রচারণা থেকে শুরু করে ভালো একটা লেভেল তৈরি করে ফেলছে ওদেরকে।
অনেকে আছে এখানে, যদি দেখেন আপনি a lot of young নেতা কিংবা উদ্যোক্তা এখান থেকে বের হয়ে অলরেডি এসে গেছে। আমাদের যে পরিমাণ ইউথ আছে, আই ফিল লাইক দ্যাট আমরা যদি একটু আমাদের সরকারটা কিংবা একটা সিস্টেমেটিক ওয়েতে যদি একটা ভালো করে একটা মানে রিইভ্যালুয়েশন করা যেত, উই হ্যাড সো মাচ পটেনশিয়াল যে আমরা ইন্ডিয়ার সাথে কম্পিট করতাম, যে ইনফরমেশন টেকনোলজিতে আমরা ইন্ডিয়াকে মানে কন্ট্রাক্ট, ইউএস কন্ট্রাক্ট হোক বা ইউরোপিয়ান কন্ট্রাক্ট হোক, বিভিন্ন ইনফরমেশন টেকনোলজির ডেভেলপমেন্টাল ফেজ থেকে, টেস্টিং ফেজ থেকে আপনার ডেলিভারি ফেজ পর্যন্ত বাঙালিরা সবকিছু করতে পারে। এখানে আপনার দরকার শুধু একটা ভালো প্রপার ডিরেকশনস এবং একটা মানে কিছু সামান্য একটা উদ্যোগ, দ্যাটস ইট, লিটারালি ইউ ডোন্ট নিড এনিথিং এলস। কিন্তু সেই জায়গায় আমরা এখনো বিভাজনের জায়গায় যাচ্ছি, এখনো আমরা তর্ক করছি যে আমরা নতুন সংবিধান চাই, এই সংবিধান মুজিববাদী সংবিধানকে আমরা নিব না। আবার অপর প্রান্ত থেকে আসছে না, আমরা যেরকম স্ট্যাটাস কো আছে সেটাকে বজায় রাখতে চাই। এই দ্বন্দ্বটা তো প্রথম দিন থেকেই লাগাই দেওয়া হয়েছে। তো আমরা আসলে বাইরে গেলাম কখন? আমরা তো বাইরে যাই নাই। লিটারালি আমাদের যে মেন্টালিটি ছিল ফ্রম অ্যাবাউট দ্য লাস্ট 50 years or so, ইন এ ওয়ে আমাদেরকে বোঝানো হতেছে যে আমরা আসলে সেই মেন্টালিটি থেকে বের হয়ে আসি না। কিন্তু আই ফিল লাইক আপনি কিন্তু কথা আমার উত্তর দেননি আগে, যেটা আমি বলছিলাম আপনাকে পুরোপুরি, যে এই এস্টাবলিশমেন্ট যারা স্ট্যাটাস কো বজায় রাখতে চায় বাংলাদেশে, এস্টাবলিশমেন্ট এন্ড মে দ্যাট বি দ্য হোল এস্টাবলিশমেন্ট, ওরা কিন্তু সুযোগের অপেক্ষায় ছিল। এভরি টাইম বিএনপি, ছাত্র, জামাত কিংবা এনসিপি যারাই সুযোগ দিচ্ছে ওরা কিন্তু লুফে নিচ্ছে, ওরা লুফে নিচ্ছে। এবং আপনি দেখেন প্রথমে যখন হাসান আব্দুল্লাহ গেল যমুনার সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, ওইখান থেকে কয়েকজন মতমোরল কিংবা অমত মোরল ওনারা এসে বলে দিলেন এটা মব হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে। এক এক ধরনের সাংবাদিক বা সাংঘাতিক বের হয়ে গেলেন, ওনারা এটাকে এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ৭২-এর সংবিধান নষ্ট হয়ে গেছে, স্বাধীনতা যুদ্ধকে সামনে নিয়ে আসা হচ্ছে। লিটারালি ২৪-এর সাথে স্বাধীনতাকে সংঘর্ষ লাগাই ফেলতেছে। মানে এই ছেলেরা মানে এদেরকে পুরোপুরি আদারাইজ করা হচ্ছে যাতে দে ক্যান বি কিলেবল। ক্যান ইউ ফ্যাথম যে কিরকম প্লট হচ্ছে এই এস্টাবলিশমেন্টের কাছ থেকে। এন্ড আমরা আসলে নিজেদের যে ব্যক্তি স্বার্থ ওইটাও অনেকটা দেখছি আমরা, না হলে কিন্তু আমাদের এই অবস্থা, এই জায়গায় আসা মানে এখন ১ বছর পরে I wanted a stable Bangladesh where everyone has equal rights in a way that it is respected. আপনার কিন্তু মনে থাকবে গণঅভ্যুত্থানের পরে ৫ আগস্টের পরে কিন্তু পুলিশ ছিল না কোথাও। আপনি খেয়াল করে দেখেন, কোথাও কোনো পুলিশ ছিল না, কোনো আর্মি তো ছিল মানে ক্যাম্পে, কিন্তু আর্মি তো সব জায়গায় ছড়াইতে পারে না। ২০ জন আর্মি থাকে একটা এলাকায়, দ্যাটস ইট। একটা এর বেশি থাকে না। তো প্রত্যেকটা পাড়ায় লোকজন কমিটি করে, লোকজন দল ভেদে পাহারা দিল, সবাইকে সেভ করলো। তারপরে কি হলো? আমাদের সেই যে ইউনিটটা ছিল সেটাকে তো অলমোস্ট ভেঙে দেওয়া হয়েছে, ঠিক না? এখন এই জায়গা থেকে আমাদের আসলে অনেক 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 জায়গায় মানে অনেক উন্নতির জায়গা আছে, কিন্তু মানে আমরা সেই জায়গায় হাঁটতেছি কি হাঁটছি না সেটা আমি রিয়েলি সন্দিহান। এবং আমি মানে ট্রেডিশনাল দলগুলা যারা ছিল, আমি আসলে ওনাদের কাছ থেকে অনেক অনেক বেশি আশা করেছিলাম, স্পেশালি ফ্রম বিএনপি। কারণ ওনারা সবসময় নিগেট করে যান যে বিকজ দে হ্যাড been the biggest party after, like biggest political bunch of people. Like it is not just a bunch of people; it is the biggest, most number of people in a political party. What was their response? What was their responsibility? ওনারা ১ সপ্তাহের মধ্যে ৩ দিনের মধ্যে সমাবেশ করে বললেন ৩ মাসের ভিতরে নির্বাচন চাই। মানে একটা রাষ্ট্র তার এই ফ্যাসিবাদী রাষ্ট্রের তার বাইতুল মুকাররমের মুয়াজ্জিন সহ পালায় গেছে। কিন্তু আপনার ৪০ বছরের রাজনীতি করার অভিজ্ঞতা থেকে দেখলেন আপনি রাষ্ট্রের প্রতিটা কাঠামো ভাঙা। বললাম তো, মসজিদের ইমাম থেকে মুয়াজ্জিন থেকে সব পালায় গেছে, কিন্তু আপনি বলছেন ৩ মাসের ভিতরে দিয়ে দেন আমাকে নির্বাচন। মানে হোয়াট ইজ দিস? এন্ড স্টিল দ্যাট কাইন্ড অফ মকারি, এই ধরনের
হাস্যরস করা, এই হাস্যরস তো আমাদের ওই 5 আগস্টের পর থেকেই হয়ে আসছে। আপনি একটু চিন্তা করে রাখেন, এখন নাকি আবার জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে একটা মনে করেন যে একটা মানে টেনশন দেখা দিয়েছে কিভাবে হবে। We can talk about that. We probably also said that. জুলাই সনদের বাস্তবায়ন আপাত দৃষ্টিতে যেটা মনে হচ্ছে, এবং এবং সে সবচেয়ে বড় যে পলিটিক্যাল ফোর্স হিসেবে বাংলাদেশে আছে বিএনপি, হ্যাঁ, সো তারাই সবচেয়ে বড় ফ্রিকশনটা ক্রিয়েট করতেছে এখানে সিস্টেমে, যে তারা আসলে করতে দিচ্ছে না, এবং সেটার জন্য হাজির করতেছে বিভিন্ন ধরনের অজুহাত, যেটা হচ্ছে এখানে নির্বাচন পেছানোর কথা চলতেছে, এই চলতেছে সেই চলতেছে, কিন্তু এগুলো সবকিছুই কিন্তু বাকওয়াস আলাপ। কারণ এখানে নির্বাচন যে বাংলাদেশে প্রয়োজন এবং আমাদের যে গণতান্ত্রিক উত্তরণ দরকার, যত দ্রুত সম্ভব দরকার, এবং এই সরকারে যে আমাদের এই যে জনগণের গণ অভ্যুত্থানের শক্তি কনসলিডেট করতে পারা যায় নাই, বিপ্লব বেহাত হয়ে গেছে, এবং এইটা যে আমাদের জন্য ভালো না, এটা সবাই বুঝতেছে। এনসিপিও একই কথা বলতেছে যে নির্বাচন ফেব্রুয়ারিতে দেন, দরকার হলে ডিসেম্বরে দেন, কিন্তু সনদ বাস্তবায়ন করেন, ঠিক আছে, বাস্তবায়ন করে দেন, ঠিক আছে। সো আমিও একই কথা বলতেছি যে সেটা আপনারা করে দেন, কিন্তু ওনারা যেটা বুঝতেছেন না সেটা হচ্ছে ওনারা মনে করতেছেন এটা মনে হয় এনসিপি, অন্যরা, জামাত ইসলাম, পোলাপাইন, ওরা যারা বলতেছে, ওরা মনে হয় বলতেছে যে তারা যাতে ক্ষমতার ভাগ পায়। হ্যাঁ, সো জিনিসটা দেখেন, জিনিসটা হচ্ছে যে আপনি যদি এটা বাস্তবায়ন না করেন, এই যে হাই স্টেক পলিটিক্স, এই যে উইনার টেকস অল, এই যে কোনো এক্সিট গেট আর না থাকা পলিটিক্সে, হ্যাঁ, এইগুলা এগুলা কিন্তু এগুলা কিন্তু ঘুরে কাকে ধরে? এগুলো কিন্তু ধরে ওই বিএনপিকেই ধরে, আওয়ামী লীগকেই ধরে, ঠিক আছে। এই 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 ব্ল্যাক হোল থেকে কিন্তু কেউ বাঁচতে পারে নাই, কেউ পারেনি। দ্বিতীয় সংশোধনী করে যে আপনার বাকশাল করা হয়েছে, সেখান থেকে কি বঙ্গবন্ধু শেখ মুজিব বাঁচতে পারছে? পারে নাই। কারণ সেটা কি সেটা তাকে 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 ধরছে, ধরে নাই। এই বিএনপি যে 91 আসার পরে 3 জোটের রূপরেখা তৈরি করে নাই, বা 2001 থেকে 6 সালে তারা যে এই যে সফট টেম্পারিং করে পছন্দ মতো গভর্নমেন্ট দিতে চাইছে, কোনো কনসেনসাসে না গিয়ে তারা ইয়াজউদ্দিন সাহেবকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করে খুব মনে করছে যে আমরা তো এই দানে জিতে গেলাম। সেটা কি টিকছে? তারা কি তাদের সেই মজা বা তাদের সেই খুশি কি টিকছে? টিকে নাই। আওয়ামী লীগ, শেখ হাসিনা যে এত বড় আসমানের নিচে জমিনের উপরে, তার থেকে বড় কোনো শক্তিধর লোক নাই। কি ছিল না তার? সংবিধান, ইনস্টিটিউশন, বুদ্ধিজীবী, আর্টিস্ট, শিল্পী, সবচেয়ে বড় বড় ব্যবসায়ী, টাকা, কোনো কিছুরই তার অভাব ছিল না। সে কি টিকতে পারছে? পারে নাই। তো আপনারা এই ব্ল্যাক হোল থেকে বাংলাদেশকে বের করার ব্যবস্থা করেন। আপনারা ব্যবস্থা যদি না করেন, বাংলাদেশের মানুষ সংগ্রাম জারি রাখবে, বের হবেই, কিন্তু এই ব্ল্যাক হোলে আপনারা যাবেন, সেটা ঠেকাইতে পারবেন না। এটা সে বাংলাদেশের জন্য ভালো কিছু হবে না। এই বুদ্ধির, শুভ বুদ্ধির উদয় তাদের কাছে হইতে হবে। যদি তাদের কাছে না হয়, আমরা তো তাদেরকে আর কিভাবে বুঝাবো? কারণ এখানে তো তাদের স্বার্থ যদি তারা নিজেরা না বোঝে, তারা যদি এই যে তাদের এই যে এখন ক্ষমতার খুব কাছাকাছি এসে সেইটা যদি তাদেরকে বিমোহিত করে, তাদেরকে যদি সঠিক রাস্তায় না রাখে, তাহলে সেটার পরিণতি তাদেরকে ভোগ করতে হবে। হ্যাঁ, অবশ্যই আপনি যেটা বলছেন আসলে ইট মেক্স আ লট অফ সেন্স, বাট মানে আপনি যেটা বলছেন সেটা একেবারেই সঠিক কথা। মানে এখানে আমার কাছে মনে হয় যেটা কি, যে ওনারা কাইন্ড অফ বিভ্রান্ত, এবং দে ওয়ার নট রেডি, ওনারা রেডি ছিলেন না। এবং ওনাদের যে আসলে একটা পরিপূর্ণ রাজনৈতিক দলের কি থাকে, যে কোনো সময়ে পাওয়ার ডাইনামিক্স এর চেঞ্জ আসলে দে আর রেডি টু অ্যাসুম পাওয়ার এন্ড অথরিটি, রাইট? আপনার ওই সাংগঠনিক স্ট্রাকচার থাকে, ওই সাংগঠনিক যোগাযোগ থাকে, সবকিছুই থাকে। মানে
আমার কাছে মনে হয় কি জানেন, বাংলাদেশের এই ডিসলেক্সিয়া, যে যোগাযোগের ডিসলেক্সিয়া বাংলাদেশে এটাকে বলে, বাংলায় ডিসলেক্সিয়াকে কি বলে, যে মানে দুর্বলতা নাকি ওর ওর মানে অভাব, সেটা আসলে বিএনপি কে খুব বেশি মানে ভোগাচ্ছে। যার কারণে দেখেন আপনি ওর তৃণমূলে কোনো ধরনের কোনো নিয়ন্ত্রণ নাই। যার কারণে এখন দেখা যাচ্ছে গণঅভ্যুত্থানের 1 বছর পরে এসে এখন দেখা যাচ্ছে তার স্থায়ী কমিটি নেতাদের উপরে তার আসলে কোনো কন্ট্রোল নেই। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে তার বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, উনাদের কথার উপরেও কন্ট্রোল নাই। আমি একজন হলে তো আর কথা ছিল, আমি ওই সব মানে আমরা আসলে এই আলাপে আমরা মানে টাউট বাটপারদের কথা না আনলেই কন্ট্রোল চলে। নাই বলতে একটা পারসেপশন ম্যানেজ করার একটা প্রয়াস তো দেখা যাচ্ছে, যে পারসেপশন ম্যানেজ করার প্রয়াসের কিন্তু আসলে সেখানে নিয়ত আসলে যে সঠিক না সেটা তো ক্লিয়ার। হ্যাঁ, আপনি যেমন দেখেন যে রবি সাহেব নামে একজন প্রায় প্রতিদিন টক শোতে আসেন, উনি তো গণঅভ্যুত্থানের 5 দিন পরে হত্যা মামলার আসামি। হ্যাঁ 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 এক্স্যাক্টলি। তাকে তো পদ স্থগিত করা হয়েছে, তো তার হত্যা মামলা কি খারিজ হয়ে গেছে নাকি বিএনপি তাদের অভ্যন্তরীণ কোর্টে ডিসিশন নিয়ে নিছে যে সে আসলে হত্যার সাথে জড়িত না? তাহলে আসলে এটা কি প্রসেস তারা ফলো করতেছে, নাকি তারা আমাদেরকে খালি লিপ সার্ভিস দিচ্ছে? আমার তো মনে হচ্ছে তারা লিপ সার্ভিস দিচ্ছে, কারণ তারা মুখে এক কথা বলতেছে কিন্তু কাজে তো আমরা কনসিস্টেন্সি সেটা দেখতেছি না। আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আমাদের রাজনীতিবিদ থেকে বেশি আসলে আমাকে রাজনীতি তৈরি করতে হবে, এখানে তো রাজনীতি নাই। এখানে তো আমাদের স্টেটসম্যান দরকার এখন রাজনীতিবিদ থেকে বেশি। রাজনীতিবিদদেরকে স্টেটসম্যান হয়ে ওঠা দরকার। সো তারা যে বাংলাদেশে এত বড় ঐতিহাসিক সুযোগ তাদের সামনে আছে সেটা কি তারা চিনতে পারছেন? স্টেটসম্যান হয়ে ওঠার যে ঐতিহাসিক সুযোগ তাদের হাতে সামনে আছে সে কি ওরা চিনতে পারছেন? আমি তো মনে হচ্ছে না তারা চিনতে পারছেন। সো তাদের রাজনৈতিক প্রজ্ঞা সম্পর্কে আসলে আমার ধারণা যতটুকু ছিল তার থেকেও এখন নিচে নামছে আর কি। হ্যাঁ, সো এখানে তারা ক্ষমতার থেকে অনেক বেশি কিছু পাইতে পারতেন। হ্যাঁ, এখানে বাংলাদেশে তো আসলে ওই যে আমাদের আমেরিকাতে যে ফাউন্ডিং ফাদার্স বলে, আমাদের ফাউন্ডিং ফাদার্স ইন আওয়ার স্ট্রাগলস হয়তো আছে, কিন্তু এই রাষ্ট্র বানায় তোলার জন্য কিন্তু নেতারা কিন্তু এখনো আমরা দেখতেছি না। ঠিক আছে, সেটা হয়ে ওঠার সুযোগ তাদের সামনে ছিল। ঠিক আছে, সেটা হচ্ছে ইতিহাসে অমর হওয়ার সুযোগ তাদের সামনে ছিল, কিন্তু সেটা আনফরচুনেট যে তারা রেকগনাইজ করতে পারতেছেন না, তারা দেখতেছেন ক্ষমতা। অ্যাবসলিউটলি ইটস ভেরি ভেরি আনফরচুনেট তারা এটা করতেছেন। আসলে খালি সেটাও না, মানে আপনি একটু চোখে দেখেন, আপনি দেশের যে কোনো জায়গায়, আপনি যে কোনো মানে ইউনিয়নে কিংবা যে কোনো জেলা পরিষদে যান, আপনি দেখবেন যে রাজনৈতিক দলের লোকেরা বসে আছে সেখানে। মানে ওয়াই না, আমরা এখানে আসছি যে কোনো একটা কারণে আসছি। যখনই গণমাধ্যম যায় তখনই এরকম দেখা যায় যে মানে ইট হ্যাজ নো পলিটিক্যাল or মানে ফ্রম দ্য ল দেয়ার ইজ নো রামিফিকেশন ফর দ্যাট। এটা একটা ওই যেরকম চলতেছিল গত 50 বছরে সেটারই একটা কন্টিনিউয়েশন মাত্র। এবং ইন এ সেন্স আপনাকে একটা কথা বলি, যেমন বাংলাদেশের আমার যে এক্সপিরিয়েন্স, যেটাকে আমি সবসময় ফিল করতাম বাংলাদেশে, যে বাংলাদেশে যেটাকে মনে করেন যে টাবু মনে করা হয়তো, যেসব কাজকর্মকে গত 10 বছরে টাবু কিন্তু আর অনেক কিছু হয়ে গেছে। ইফ আই ক্যান সে দ্যাট আমরা যখন বড় হয়েছি তখন একজন ঘোষখোরকে মানুষ খুব একটা ভালো চোখে দেখতো না। আমরা যখন বাংলাদেশে বড় হই তখন একজন দুর্নীতিবাজকে মানুষ খুব ভালো চোখে দেখতো না। কিন্তু এখন কি হচ্ছে, গত 15 বছরে 16 বছরে কি হয়েছিল, মানে আপনি দেখেন একজন মানুষ সরকারি চাকরি হয়েছে, 1 বছরও হয় নাই, ওর একটা ফ্ল্যাট হয়ে গেছে, একটা গাড়ি হয়ে গেছে, এবং হি ইজ লিভিং এ লাভিশ কাইন্ড অফ লাইফ, এবং মানুষ দেখে সেটাকে চিয়ার আপ করতেছে। সেই লাভিশ লাইফটা যে সে করতেছে সেটাকে দেখে চিয়ার আপ করতেছে। এখন আপনার আরেকটা কথারও আমার এখানে একটু আনতে হবে, এই যে আমাদের মতমোরালরা তো বলে দেন, কিছু হলেই পট করে বলে দেন যে এনসিপি এবং জামাত শুধু নির্বাচনকে পেছানোর জন্য বিভিন্ন ধরনের আইডিয়া নিয়ে আসছে। আমি সত্যি কথা, আমি খুবই মাঝে মাঝে আমার মানে বিস্মিত লাগে নিজেকে, যে কিভাবে এই লোকজনকে আমি গত 13-15 বছরে দেখছি যে গণতন্ত্র এবং জনতার যে চাহিদা, যে আকাঙ্ক্ষা, সেটাকে বোঝার চেষ্টা করার কথা বলে আসছিল। এখন হঠাৎ দেখি গত কয়েকদিনে, টু বি অনেস্ট ইফ আই মে সে, গত 2 সপ্তাহে আমি অনেককে ওদের একদম 180 ডিগ্রি করতে দেখছি, এবং তারা কিন্তু মতমরল, যাকে আমরা বুদ্ধিজীবী বলি।
মানে উনাদের মুখ থেকে আর কিছুই শুনি নাই যে এনসিপি আর জামাত মিলে কিংবা সবাই বাদবাকি সবাই মিলে, এখন তো গণ অধিকারকেও নাকি শুনলাম শামীম হায়দার পাটোয়ারি বলছে যে গণ অধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জানাইছে। আমি তো শুনে বললাম হায় কি বলে, মানে এই অবস্থা আর কি, তাদের অফিসে ভাঙাচুর করছে এরকম হইতে পারে, বাট ও বলছে, মানে ক্যান ইউ ইমাজিন, মানে শুধু এটাও না, এই মতবলটাই বলেন কোনো কিছু হইলেই শুধু বলে দেন যে দিস ইজ নাথিং বাট এ প্লয় টু ডিকয় দ্য ইলেকশন। ভাই আপনি ইলেকশন করবেন কি দিয়ে? আপনার কি আছে সেটা বলেন। আপনি এখন আমি যা বুঝতেছি বিএনপি শুধু এটা চাচ্ছে ওদেরকে একটা ওয়াক কভার দেওয়া হোক, সুন্দর মতো যায় ওরা 300 আসনের মধ্যে 250টা আসন নিয়ে যাক, ঠিক আছে, সুন্দর মতো ওদের মতো করে একটা সংবিধান ওরা জনগণ যদি ওনাদেরকে 250 আসন দেয়, 250 আসন নিয়ে যাবে, এটা তো কোনো সমস্যা তো আমরা দেখি না, আমরা তো জনগণের এজেন্সিতে বিশ্বাস করি। হ্যাঁ, কিন্তু কেউ তো বলতেছে না যে আপনারা মানুষের কাছ থেকে কম ভোট আনেন, সেটা তো বলতেছে না, বলতেছে যে আমরা রাষ্ট্রের যেই জিনিসগুলো প্রয়োজন বলে আমরা মনে করতেছি, যেই চেক অ্যান্ড ব্যালেন্স গুলো এস্টাবলিশ করা দরকার বলে মনে করতেছি, যেগুলোর মধ্যে আমরা যেসব সনদ গুলা করছি, একটা উচ্চ কক্ষ করা, সেখানে আমি বলি যে এখানে একটু আমার বলার আছে, উচ্চকক্ষের পিআর থাকুক এবং সেখানে এনসিপি যেটা বলছে এবং অন্যান্য দল যেটা বলছে যে আপনি শুধু সংবিধান সংস্কার করার সময় কিংবা সংবিধানে কিছু চেঞ্জ করার সময় মূল সংবিধানের চেঞ্জটা, সেটার জন্য আপনাকে পিআর এ 2/3 মেজরিটি লাগবে। অন্যান্য বিল, একটা সরকার চলতে গেলে তার তো বিল পাস করতে হয়, আর বিলগুলো যে পাস করবে সেটার জন্য তার জাস্ট সিম্পল মেজরিটি হলেই চলে, রাইট? একটা সরকার উচ্চকক্ষে হয়তো অন্য যে নর্মাল বিল পাস করার জন্য যদি নাও যায়, যদি উচ্চকক্ষ অ্যাড্রেস নাও করে, তাও সরকার নিম্ন কক্ষে সেটা হয়ে গেল মানে মনে হয় একবার শুধু পাঠাতে পারবে, লাস্ট মনে হয় এটাই। সেটা একবার পাঠাতে পারবে, বাট হচ্ছে আপনার যখন সংবিধান সংস্কার হবে, যখন সংবিধান সংস্কারের জন্য আপনার লেজিসলেটিভ ওভারসাইটের জন্য এবং সংবিধান সংস্কারের জন্য তাহলে আপনি একটা কি করলেন, আপনি একটা কনস্টিটিউশনাল আপনার চেঞ্জ ফ্রিকশন আপনি একটা ক্রিয়েট করতেছেন, যাতে আপনার আসলেই একটা যে কোনো, কারণ আমাদের সংবিধান তো চেঞ্জ করার প্রয়োজন হইতে পারে, সেটা যাতে আমরা একটা সত্যিকার অর্থে একটা কনসেনসাসের মাধ্যমে সেটা হয়, সেই জিনিসটা আপনি করতে চাইতেছেন। সেই জিনিসগুলো তো অবশ্যই দরকার, প্লাস কিছু ওই যে ইনস্টিটিউশনের যেসব ইনস্টিটিউশন গুলোকে ডেমোক্রেটিক এন্ড ট্রুলি পিপলস ইনস্টিটিউশন করে তোলার জন্য সেগুলাতে নিয়োগের ক্ষেত্রে যাতে একটা আপনাকে যদি আমি বলি এখানে সংসদ হচ্ছে আইন প্রণয়নের জায়গা, সেখানে সংবিধান সংস্কারের জায়গা সংসদ না, লিটারাল। এটা আমাদের রাজনীতিবিদদেরকে বুঝতে হবে যে সংবিধানটা হচ্ছে একটা সিক্রেট জিনিস, যেটা একটা ম্যান্ডেট নিয়ে আসতে হয়, সেটাকে চেঞ্জ করতে হলে ম্যান্ডেট নিয়ে আসতে হয়। এরা বুঝে ওনারা বুঝেও তারপরে লজিক্যাল ফ্যালাসি করে যে আমরা 2/3 নিয়ে আমরা সংস্কার করবো, সেটা সংসদই পারে একমাত্র, এরকম লজিক্যাল ফ্যালাসি আমাদেরকে বললেন না, কারণ আমরা বুঝি, আপনারা আমাদেরকে বোঝাইতে পারবেন না, সেটা আমরা বুঝতে চান না যে উই লিটারালি হ্যাভ টু হ্যাভ আ কনস্টিটিউশনাল বডি টু ক্রিয়েট এ কনস্টিটিউশন। আমাদেরকে আসলে ওনারা যে জুজুর ভয়টা দেখান না, ওনারা বলেন যে 5 বছর লাগবে, 7 বছর লাগবে একটা কনস্টিটিউশন রেডি করতে। নো, ইউ আর নট লিভিং ইন 1970 এনিমোর, রাইট? আপনি জাস্ট খালি এই সংবিধান, আমাদের যে সংবিধানটা আছে সেখান থেকে আপনি জাস্ট যেগুলো প্রবলেমেটিক সেগুলোকে বাদ দিয়ে দেন। আপনার তো ক্ষমতা কাঠামোর যে কি আসলে নতুন বিন্যাস হবে সেটা তো অলরেডি এগ্রি করেই ফেলছেন অনেকটা, তাই না? এদের কনসেনসাস তো আছেই। তো আপনি এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে এটা এই আলাপটা কতদিন দিয়েছিলাম যে অর্ডার অফ প্রেসিডেন্সের সংবিধান থেকে সংসদ অনেক পরে, সংসদ আইন প্রণয়ন করে, সংবিধান সে মৌলিক ভাবে চেঞ্জ করে ফেলার তার আসলে কোনো ম্যান্ডেট নাই, সেজন্য আপনাকে জনগণের থেকে ম্যান্ডেট নিয়ে আসতে হবে। ওই জনগণ থেকে ম্যান্ডেট নেওয়া যে আমরা সংবিধানটা পরিবর্তন করব, সংবিধানটাকে, এটাকেই বলে হতেছে একটা গণপরিষদ। হ্যাঁ, এর থেকে ভালো আমার কাছে মনে হয় প্রপোজাল হইতে পারে না যে আমরা যেই সংসদ নির্বাচন করব সেটাকেই আমরা গণপরিষদ করার কথা বলা হইতেছে। তো বিএনপি এত ফ্লাইং কালারসে জিতবে, তারাই তো সেখানে থাকবে, আমি তো কোনো সমস্যা তো আমরা দেখতেছি না, ঠিক আছে? তাদেরকে তো আমরা ট্রাস্ট করতেছি, কিন্তু আমাদের কথাটা হইতেছে যে কেন আপনি এমন ভাবে করবেন
সংবিধানে গিয়ে সংশোধনী করে করবেন, যাতে প্রথম সুপ্রিম কোর্টে হাইকোর্টে যখন রিট যাবে, প্রথম রিটেই সেটা বিচারকরা ইচ্ছা না করলেও জি। বাই দ্য বুক গেলে সেই সংশোধনীকে ছুঁড়ে ফেলতে হবে, বিকজ ইট উইল বি Of course. আনকনস্টিটিউশনাল অন দ্য জি। 72 সংবিধান Yeah. to change Literally. Yep. that constitution so fundamentally, right? Exactly. So এটা তো আপনি মূলনীতি হাত দিচ্ছেন, কারণ আপনার একটু দেখেন, একটু মানে আমাদের সাথে যে ধোঁকাবাজি শুরু হয়েছে, এবং এই ধোঁকাবাজি বাঙালির জীবনে, বাংলাদেশীদের জীবনে, এইটাই কিন্তু, এগুলো কিন্তু থাকবে, ইতিহাস কিন্তু এগুলো নিয়ে কথা বলবে, ঠিক আছে? এগুলো কিন্তু হারায় যাবে না। আমাদের যে মত মোরল যাদেরকে বলতেছেন, যারা আমাদেরকে অপিনিয়ন লিডার বা বুদ্ধিজীবী নামধারী যারা ভণ্ড, হ্যাঁ, যারা আসলে আদতে যারা আসলে সুবিধাবাদী, ঠিক আছে, এবং আমাদের যে রাজনৈতিক নেতারা, তারা যেসব কথা বলতেছে, তারা যে একটা রিপাবলিক করতে দেওয়ার বিরুদ্ধে তাদের সর্বশক্তি নিয়ে তারা দাঁড়াইছে, ইতিহাস কিন্তু তাদের বিচার করবে, হ্যাঁ, এটা কিন্তু হারায় যাবে না। অবশ্যই, মানে এটা আসলে আনপ্রেসিডেন্টেড ছিল। আপনি চিন্তা করেন, আমি এই গত কয়েকদিন আগেই আমি ডিসিতে গেছিলাম, ওয়াশিংটন ডিসিতে। সেখানে আই ওয়াজ ওয়াচিং এ ডকুমেন্টারি অন দ্য জুলাই রেভলিউশন। এখানে এই জুলাই বিপ্লবের, এই গণঅভ্যুত্থানের ভিডিও একটা ডকুমেন্টারি বানানো হয়েছে, বাংলাদেশ সরকারই মনে হয় বানাইছে সেটা, কিন্তু আপনার চিন্তা করে দেখলে আমি সেটা নিজেকে ধরে রাখা যায় না। এত রকমের রক্তের পরেও যখন আপনি নিজেকে শুধরাবেন না, মানে আপনার যে এক ধরনের দ্বিচারিতা, সেটা যে প্রতি ক্ষণে ক্ষণে মানুষের কাছে প্রকাশ পায়। এবং আমার কাছে মনে হইতেছে যে ইন এ সেন্স ট্রেডিশনাল রাজনীতিবিদরা স্টিল মনে করছেন যে জনগণ তো কিছু বলছে না, এবং ইন এ ওয়ে দ্যাট নাম্বার was very high in some cases in the 1990s, but it's not the same anymore. আপনি যদি একটু দেখেন, যদি আপনি জরিপ চালান, তো রিয়েল ইস্যুটার সাথে সাথে চলে আসবে। এবং আপনি দেখছেন সুজনের একটা জরিপ হয়েছে কয়েকদিন আগে, বিএনপি আউটরাইট রিজেক্ট করছে, সেটার 71% মানুষ উচ্চ কক্ষে পিআর চায়, সেটা বলা হয়েছে। এখন আপনি বলবেন না, সেই জরিপ তো ঠিক হয় না, এটা তো একটা জাস্ট ওপিনিয়ন সার্ভে এন্ড দিস এন্ড দ্যাট, এবং কে সেটাকে বলছিলেন। ওই দিন একজন শিক্ষিকা, ওনার কথা বলছিলাম, মানে শুনতেছিলাম ওনার কথা আর কি। তো আমি আসলে দেখছি ওনাকে কয়েকবারই, উনি বলতেছেন যে আসলে দেখতে হবে কে সার্ভেটা করছে, ওনার উদ্দেশ্য কি, কোত্থেকে ফান্ড আসছে। আই এগ্রি অল দ্যাট, বাট এন্ড অফ দ্য ডে ওই সার্ভেটা কি আপনাকে, মানে আপনি আপনার পক্ষে গেলে আপনি গ্রহণ করবেন শুধু, আর মানে না পক্ষে গেলে গ্রহণ করবেন না, সেটাই। মানে এই যে আমাদের একটা, মানে কি বলবো, মানে আমাদের যে ট্রেডিশনাল বাংলাদেশি একটা মানে মনস্তাত্ত্বিক যে, আমরা কিন্তু প্রথম আমাদের যে টক শো, আমাদের যে পডকাস্ট ছিল, সেটাতে আমরা বলছিলাম যে বাঙালির মনন কি আসলেই ঠিক হয়েছে, মানে বাঙালির মনন কি আসলেই অ্যাকসেপ্টেন্স যে করা, সেটাকে কি আসলেই করছে। আমি তো মানে এটলিস্ট এই যে পোর খাওয়া রাজনীতিবিদদের কাছ থেকে সেটা দেখছি না। লিটারালি আমি আসলে সমালোচনা করা যায় তরুণদের, কিন্তু আমি তো ওদেরকে দেখতে পাচ্ছি যে দে আর লাইক very inexperienced. They are not even been able to handle themselves in a way that other political parties or other organizations have been given to. আপনি দেখেন, ওনারা মানে ছাত্ররা সাবোটাজের শিকার হচ্ছে, মানে পদে পদে সাবোটাজের শিকার হচ্ছে। যা জানা গেল টাইপের নিউজ শোনা যাচ্ছে কয়েকদিন আগে। আপনি ওরা যাচ্ছে কক্সবাজারে ট্যুর করতে, খবর বাইরে যাচ্ছে যা জানা গেল পিটার হাসির সাথে এই সেই, মানে I'm literally saying, এবং কি মানে কয়েকজন অমত মোরল আছেন না, ওনারা প্রতিদিন এসে বলেন এনসিপি তো জাতীয় পার্টির কাছেই পারবে না, সেজন্য জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার এখন দাবি জানাচ্ছে। মানে কি লিটারালি জাতীয় পার্টি জীবনে কি আমরা কি বাংলাদেশের চলে আসি নাই? জাতীয় পার্টি রংপুর ছাড়া কি কোথাও জিতছিল আওয়ামী লীগের সাপোর্ট ছাড়া? মানে এটা বলতে হবে আমাদেরকে। এবং জাতীয় পার্টিতে যে আওয়ামী লীগ আইসা ঢুকতেছে না, সেটা কি আমরা জানি না? লাইক আই ইউ থিঙ্ক লাইক এটা তো একটা বাচ্চাকে জিজ্ঞেস করলে সেও বলতে পারবে জাতীয় পার্টির ভিতরে এখন কে। আপনি যেটা আগে বলছিলেন যে জাতীয় পার্টিকে আপনি এক্সিকিউটিভ অর্ডার দিয়ে করবেন না, এই স্টেটের কাছে তো ভাই এক্সিকিউটিভ অর্ডার ছাড়া আর কিছু নাই।
হ্যাঁ, কিন্তু দেয়ার ইজ আমার কথা নাথিং। হলো যে এক্সিকিউটিভ অর্ডারের প্রসেসটা দিয়ে আপনি করলে এটা আসলে এটা কোনো সাস্টেইনেবল না আর কি। এটা হইতেছে বিএনপির আপনি আপনি সংসদে গিয়ে সংবিধান সংশোধন করার মতো বিষয় না, আর কি। এটা এটা এফেমেরাল সাস্টেনেবল। ব্যাপার। আর এটা তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা প্রেসিডেন্স, খারাপ প্রেসিডেন্স ক্রিয়েট করে। কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের যা করা দরকার সে যে একটা দেশ বিরোধী ষড়যন্ত্রে গণতন্ত্র হত্যা করাতে সে অংশগ্রহণ করছে, সেই জন্য তাকে লিটিগেট তো করতে হবে, তাকে তো অ্যাকাউন্টেবল তো তাকে করতে হবে এবং সামাজিকভাবে তাকে প্রতিরোধ প্রতিরোধ করতে হবে অবশ্যই। করতে হবে, হ্যাঁ ঠিক আছে? অবশ্যই। তো তো সো আপনি দেখেন এখানে আমি যদি একটু আপনাকে আটকাই এখানে, তো ওই কয়েকদিন আগে দেখলাম যে শারজিস আলম রংপুরে জাতীয় পার্টির কি জিএম কাদেরের বাসায় ঘেরাও করতে চেয়েছিল, আর্মি ওকে স্ট্রেট না করে দিচ্ছে এটা করা যাবে। মানে কি এত প্রেম জাতীয় পার্টির জন্য, সেটা আমি একটু মানে আর্মির স্পেশালি এই যে দেখেন জাতীয় পার্টির অফিসের সামনে মানে একটু ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, আর্মি এসে স্ট্রিট পিটাই দিছে নূরকে। মানে ঘুরে ফিরে আমরা জাস্ট ওই এস্টাবলিশমেন্টের কাছেই আসতে চাই, এবং ঘুরে ফিরে আমাদের যদি দেখি আমরা আসলে ওরা টানতেছে, মানে ওরা যে কোট আনকোট স্ট্যাটাস কোর লোকজন, যারা স্ট্যাটাস কোকে বজায় রাখতে চায়, যারা বাংলাদেশকে সেই জমিদারি আমলের জমিদার হিসেবে এবং জনগণকে প্রজা হিসেবে দেখতে চায়, ওরা তো তাদের কাজ চালা যেতেছে। দে আর ডুইং দ্য যে আপনার কি বলে এটারে doing their job ডিপ্লোমেসি, they are doing their job, their and they're doing clandestine it with operation great is going success right now. right, ওদের clandestine operation কিন্তু চালু আছে। আপনি আপনি ভিডিও আপনি না কয়েকদিন আগে একটা মানে কালকে না আজকে একটা ভিডিও দেখলাম যে হাসিনা এখন আমেরিকাতে ছোট ছোট পোলাপানদেরকে ফোন দিতেছে ফর সাপোর্ট। মানে এই পোলাপান মনে হলে হবে বেশি হলে বয়স 25 হবে, মানে দে আর প্রবাবলি জাস্ট ইন্টারমিডিয়েট পাস করে জাস্ট চলে আসছে এখানে, এরকমই একটা অবস্থা। এবং আপনি যদি দেখেন, আই উইল টেল ইউ এগেন একটা জিনিস, আমাদের আমেরিকাতে মিশিগান স্টেটে আপনি যান এখন, আপনি প্রত্যেকটা বাঙালি এরিয়াতে যাবেন, দেখবেন এক একজন মানে বাঙালি 4টা 5টা 6টা 7টা বাড়ি কিনে রাখছে। আমরা কিছু ইনভেস্টিগেট করার পরে দেখা গেল সেটা মানে এই এই যে সিন্ডিকেটের পিছনে আওয়ামী লীগ, এবং সেই সিন্ডিকেটের অংশ কিছু রিয়েল এস্টেট এজেন্ট, এবং এই রিয়েল এস্টেট এজেন্টরা এখন কমিউনিটি অ্যাক্টিভিস্ট, সেই বরাদ দিয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রাম প্রচারণা করছেন। কয়েকদিন আগে জেমসকে নিয়ে আসা হয়েছে মিশিগানের হ্যাম্পটনকে ফ্রিতে, ক্যান ইউ ইমাজিন? এবং ওই কনসার্টে আওয়ামী লীগের হাটের নেতা পাটের নেতা থেকে শুরু করে একেবারে সব ধরনের নেতাকে দেখা গেছে। আমার কিছু যোগাযোগ থাকার কারণে আমি সেটা দেখতে পাচ্ছি, এবং অনেকে তো আছে। এখন আমি বলতে চাইতেছি যে সিস্টেমটার কিংবা একটা যে পজিটিভ মাইন্ডসেটের যে অ্যাপ্রোচ, সেটা না দেখা গেছে সরকারের কাছ থেকে। সরকার তো আপনার এই সরকার তো আসছিল ট্রেন্ড সেটার হবে, ট্রেন্ড সেটার হইতে পারছে, হইতে পারে না। মানুষের মননে কোনো চেঞ্জ আনতে পারতেছে? সংস্কৃতি মন্ত্রণালয়ের অ্যাডভাইজার হচ্ছেন আপনার মোস্তফা সরোয়ার ফারুকি সারা জীবন এই মুভি সেই রকমের ট্যাবু মুভি উনি বানাইলেন সারা জীবন। এই সংস্কৃতি মন্ত্রণালয় আসার পরে তিনি কয়টা ডকুমেন্টারি বানাইছেন, কয়টা তিনি মানে সামাজিক সচেতনামূলক ভিডিও বানাইছেন, সামাজিক সচেতনামূলক ভিডিও কয়টা তিনি বানাইছেন, কয়টা সংস্কৃতি কিছু হইতেছে, ফারুকি কিছু কাজ করতেছে পেছন থেকে আমার যতটুকু মনে হচ্ছে। কিন্তু যাই হোক, এগুলো আসলে কোনো কিছু এক বছরে ফিক্স হওয়ার মতো বিষয় তো আসলে না। বিষয় হচ্ছে যে এখানে তো আমি এক বছরে পলিথিন বন্ধ করে দেওয়াও আসলে আমার এখানে প্রায়োরিটি কিন্তু না, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু এখানে আপনাকে জিনিসটা হচ্ছে যে এখানে আপনার বেসিক কাজগুলো খুব ভালো মতো করার দরকার ছিল। এখানে সমস্যাটা কি আসলে এখানে প্রথম হচ্ছে আপনি তো ডানা কেটে সরকারকে বসাইছেন। সরকার যখন 8 তারিখ আসছে, এটাই তো মানে আপনি কোনো ক্ষমতাই দেন নাই তাকে। অলরেডি ক্ষমতা বিভিন্ন জায়গায় চলে গেছে। হ্যাঁ? আপনি কালকের খবরের কাগজে নিশ্চয়ই দেখছেন যে বাংলাদেশের সাবেক ফুটবল টিমের অধিনায়ক, বিএনপির নেতা আমিনুল হক উনি এখন আপনার প্রতিষ্ঠান ওপেনিং করতেছে, সরকারি ওই যে আপনার পানির ট্যাঙ্কি ওপেনিং করতেছে। তো এগুলো আপনি দেখবেন, ঠিক আছে, যে আপনার ক্ষমতা তো আসলে ভাগ হয়ে চলে গেছে, ঠিক আছে। দেখা যাচ্ছে উপদেষ্টাদের থেকে হয়তো এলাকার বিএনপি নেতার কথা আপনার পুলিশের ওসি বেশি শুনতেছে, কারণ ওরা দেখতেছে যে ক্ষমতাটা আসলে কোন দিকে যাবে। তো এখানে আমি আসলে
করে চলে আসি। কোরটা হইতেছে যে আপনি আপনার স্টেটমেন্ট হওয়ার, একটা রিপাবলিক রাষ্ট্র বানানোর, আপনার ইনস্টিটিউশন গুলাকে ঠিক করার একটা অসাধারণ সুযোগ বাংলাদেশের জনগণ বারবারের মতো আবার তাদের রক্ত দিয়ে এনে দিছিল। কিন্তু এই স্বার্থান্বেষী মহল এবং ভণ্ড সুবিধাবাদীদের জন্য সেটা সেটা আমাদের হাত থেকে অলমোস্ট 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 চলে গেছে। তাই বলে আমরা হতাশ হব না। আমরা আমাদের আহ, আমাদেরকে এই সংগ্রাম চালা যাইতে হবে। সো আমাদেরকে মানুষের কাছে হইতো আহ, বৈপ্লবিক কাজটাই হইতেছে মানুষের সাথে আমাদেরকে আলাপ করতে হবে, বুঝাইতে হবে, মানুষের কাছে আলাপগুলোকে নিয়ে যাইতে হবে। আহ এগুলো নিয়ে আমাদেরকে আগাইতে হবে। হ্যাঁ, আসিফ আর ভাই, আর আপনি আপনাকে একটু ধন্যবাদ আপনাকে আপনার মতামতের জন্য। কিন্তু এই 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 সময় এসে কিংবা এখন আমি আরেকটা সাবজেক্ট তুলতে চাই। এটা আসলে একটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট বলে আমি মনে করি আসিফ ভাই। আজকে দেখেন, আপনার একটা মাজার পড়ায় দেওয়া হয়েছে, মাজার জ্বালায় দেওয়া হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে, তৌহিদি জনতার নাম কইরা একটা মাজার ভাঙা দেওয়া হয়েছে। এবং ওই মাজারের যে 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 লোকটাকে নিয়ে যে মাজারটা করা হয়েছিল, ওই লোকটাকে মাজার থেকে পুড়ে বের করে এনে তার মৃতদেহকে পোড়ায় দেওয়া হয়েছে। মানে আপনি আমাকে বলেন, আমরা কোন লেভেলের মানুষ হলে সেটা করতে পারি? এবং সেটা তৌহিদি জনতার ব্যানারে আসে লোকজন করতেছে। মানে এটাকে তো আমি লিটারালি দেখতেছি যে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে আরেকটা জঙ্গিবাদী ট্যাগ দেওয়ার জন্য একটা পরিকল্পিত ঘটনা। আপনি কিভাবে দেখেন? আপনি জানেন ঘটনা? আমি আসলে জিনিস যেহেতু ডিটেইলে জানি না, আমি আমি অবশ্যই সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে বিশাল বিশাল আলাপ আলোচনা শুনছি, কিন্তু যেহেতু আমি ডিটেইলে জানি না সেজন্য আমি আসলে স্পেসিফিক আলাপটাতে যাব না। কিন্তু আমি যেটা দেখতেছিলাম যে সেখানে সেখানে বিএনপি জামাত সহ এলাকার যারা যারা এই যে রাজনীতির সাথে যুক্ত নেতারা, তারাই এসব লোকজনকে আহ, মানে উস্কানোর উস্কাই দিচ্ছে। কাজগুলা করতেছে আচ্ছা, করতেছে গত কিছুদিন যাবত। ঠিক আছে? সো এখানে ওই যে কথাটা আগেও বলছিলাম সেটা হচ্ছে যে আপনি সমাজকে কিভাবে হাজির করবেন ওটার উপর আসলে ডিপেন্ড করবে সে কি করবে। তার সবচেয়ে ওয়ার্স্ট ঘুরে ফিরে প্রেজুডিসটা নিয়ে তাকে কি মব বানাবেন, নাকি তাকে আসলে ভালো কাজে সংযুক্ত করবেন, সেভাবেই তা করবে। কিন্তু এইসব, কিন্তু এখানে এটাকে এখানে তৌহিদি জনতা বলেন বা এইসব বর্গায়ন গুলো আসলে খুবই রাজনৈতিক। রাজনৈতিক, ঠিক আছে? এগুলো রাজনৈতিক। মানে এটা হচ্ছে সেই একই জিনিসটাই যে আমরা নিজেরা নিজেদেরকে ম্যানেজ করতে পারি না। আমাদের জন্য আসলে ক্রস ফায়ার লাগবে, আমাদের জন্য গুমঘর লাগবে। ঠিক আছে? মানুষকে আর্মির বুটের তলায় রাখতে হবে। হাসিনা ঠিক মতো রাখছিল, তার সময় তো আগে এরা হয় নাই। তো আগেই ভালো ছিলাম। তো আগেই ভালো এগুলা ছিল। ঘুরে ফিরে, তো সেটা পরিকল্পিত হোক বা আমরা নিজেদের আমাদের প্রজ্ঞার অভাবের কারণে আমাদের সমাজে এগুলা করি না কেন, এগুলো সবকিছু সেই একই ন্যারেটিভকে আসলে ফিট করে। এখন সেটা কি পরিকল্পিতভাবে হচ্ছে কিনা, পরিকল্পিতভাবে অনেক কাজ হচ্ছে, সেটা সম্ভব। কিন্তু আমি নিশ্চিতভাবে বলতে পারবো না যে পরিকল্পিতভাবে হয়েছে কিনা। এটা আরো নিশ্চয়ই দেখতে হবে, নিশ্চয়ই ইনভেস্টিগেশন হবে। কিন্তু আহ, সরকারকে ইনভেস্টিগেশন এখানে হবে। আসলে যেটা করতে হবে, হ্যাঁ, একটা হচ্ছে যে একটা হচ্ছে যে টাইরানিক্যাল না হওয়া, আরেকটা হচ্ছে যে আপনার বেসিক আইন শৃঙ্খলা আপনি মেনটেন করতে না পারা। ঠিক আছে? আর যদি না পারেন, কেন পারতেছেন না সেটা আপনি জনগণের কাছে আপনাকে বলতে হবে। শুধু বড় বড় বিবৃতি দিলে তো হবে না, আপনাকে আসল কথাটা বলতে হবে যে আসলে কেন আপনি পারতেছেন না, কেন আপনি টেলিফোন দিলে পুলিশ যাচ্ছে না, জি। মিলিটারি যাচ্ছে না, নাকি আসলে কি যাচ্ছে না, নাকি আপনি করতেছেন না। আপনি যদি না করতে থাকেন তাহলে আপনি 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 নিজের রাস্তা মাপতে পারেন। আপনার এই স্বরাষ্ট্র উপদেষ্টা এতদিন ধরে আসছে, তাকে তাকে কেন পদত্যাগ করতে বলে না প্রধান উপদেষ্টা? আমার আমি কোনো আমি এখানে এই এই কথার ক্ষেত্রে আমি একটা কথা বলি। মান্না ভাই ওইদিন বলতেছিলেন যে উনার এলাকায় উনার দলের নেতাকে বিএনপির লোকেরা মারছে। উনি থানায় গেছেন, গিয়া বলছেন আমি মামলা করব। ওসি বলতেছে মামলা নেওয়া যাবে, উপরের নির্দেশ। এই উপরেরটা কে সেটা আমাদের জানতে এখনো পারেন নাই। উনি গতকালকেই বলছেন সেটা, যে এই উপরটা কে সেটা আমি জানতে পারিনি। উনি এটাও বলছেন যে উপরটা কে আমাকে দেখাই দেন, আমি আমি গিয়ে উপরটাকে ম্যানেজ করবো। কিন্তু ওরা দেখাই দেয়। মানে হ্যাঁ, ডক্টর এটা ইউনূসের সমস্যাটা হয়ে গেছে যে যে উনি মনে করছেন যে রাজনৈতিক দলরা সকল ক্ষমতা
ক্ষমতা তাদের কাছে, হ্যাঁ, তাদের সাথে ঐক্যমত হইতে হবে, তাদের কাছে জিজ্ঞাসা করতে হবে। কিন্তু ওনাকে বাংলাদেশের জনগণ আনছে। তো উনি কিন্তু জনগণের সাথে কমিউনিকেশনটা করে নাই। শুধু ফেসবুকে বিবৃতি দিলে কিন্তু জনগণের সাথে কমিউনিকেশন হবে না। তার চ্যালেঞ্জ গুলো কিন্তু বলতে হবে মানুষের কাছে। তাহলে কিন্তু সেখানেই, কারণ আমরা গণ অভ্যুত্থানটাকে বুঝতে তো ভুল করছি। এই সরকারে কোন রাজনৈতিকতা বলতে কিছু নাই এই সরকারের মানুষদের মধ্যে। তারা কোনো কিছুই বোঝে নাই। আসলে তারা বন্দুকের বোঝার নলের কথা ভিতরে ক্ষমতা ছিল হাসিনার। বন্দুকের নল থেকে ক্ষমতা টেনে নিয়ে আসছে বাংলাদেশের মানুষ 5ই অগাস্ট। সেই ক্ষমতা ইউনূস সাহেবের পায়ের কাছে দিছে বাংলাদেশের মানুষ। কিন্তু ইউনূস সাহেব মনে করছেন যে বন্দুকের নলে এখনো ক্ষমতা আছে। এটাই ওনার সবচেয়ে বড় ভুল বোঝাপড়া। এই জন্যই এত সমস্যা সবকিছু ঘটতেছে পরবর্তীতে। বন্দুকের নলে ক্ষমতা ছিল না, কিন্তু বন্দুকের নলে আবার ক্ষমতা চলে গেছে এখন। দ্যাট ইজ দ্য প্রবলেম। ঠিক আছে? এবং বন্দুকের নলের ক্ষমতা পক্ষে সম্মতি তৈরি করার জন্য কাজ করতেছে সকল বুদ্ধিবাদ বুদ্ধিজীবী নামধারী ভণ্ডরা, পুরোপুরি ইস্টাবলিশমেন্ট এবং রাজনৈতিক ক্ষমতা ক্ষমতা প্রত্যাশী ইন্টারেস্ট গ্রুপ। দ্যাটস হোয়াটস হ্যাপনিং। এক্স্যাক্টলি, মানে এই ছাত্রদেরকে আপনি দেখেন, ছাত্ররা ভুল করবে সেটা স্বাভাবিক না? সেটা কি স্বাভাবিক না? ছাত্ররা যদি আপনার ধরেন ক্ষমতা পেয়ে যদি সে অত্যাচারী হয়ে ওঠে, তখন আপনি বলবেন। এখন আপনি ওকে মানে 5টা 10টা ট্যাগ দিতেছেন। মানে আমার একজন খুবই পরিচিত বুদ্ধিজীবী এবং খুবই ওয়ান অফ দ্য ফেভারিট বুদ্ধিজীবী ডক্টর জাহিদুর রহমান, উনি মানে উনাকে ফ্যাসিবাদের সময়ে লিটারালি 16টা বছরই দেখে গেছি। মানে যখনই বুকে অনেক বেশি কষ্ট লাগতো যে এই দেশে কোনোদিন গণতন্ত্র আসবে না, তখনই উনার কথায় আশাবাদী হইতাম লিটারালি। এখন উনার কথা শুনলে মানে স্পেশালি লাস্ট 2 দিন থেকে উনার কথা শুনলে মনে হচ্ছে উনি এজেন্ডা নিয়ে আসছেন যে উনি এনসিপি কে নিচা করবেন, এনসিপির ভুল ধরবেন। গতকালকে আশা করতেছেন যে বেগম খালেদা জিয়া নাকি বলছে উনি 45 সংশোধনী বাদ দিয়ে দিলে এই সংবিধানকে ছুঁড়ে ফেলবেন না। গতকালকে ভিডিওটাতে বলতেছেন যে খালেদা জিয়ার কথাকে নাকি এখন বিকৃত করে এনসিপি বলতেছে যে খালেদা জিয়া বলেছিলেন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চান না। কিন্তু আপনি স্পষ্ট ওনার ডকুমেন্টটা, ওনার যে প্রেস কনফারেন্সটা লন্ডনে গিয়ে ওনার ছেলের সাথে বলছিলেন, ইফ ইউ রিমেম্বার 2011 or 12 সামথিং, উনি বলেছেন যে এই সংবিধান খেয়ে আমরা ক্ষমতায় আসলে ছুঁড়ে ফেলে দিব। শি ক্লিয়ারলি মেনশন। আমি জাহিদ ভাইকে আসলে অনেক রেসপেক্ট করি ফর দ্য সেম রিজন যে আপনি বললেন, যেহেতু উনি আসলে আমাদের কমরেড, হ্যাঁ, উনি হচ্ছে আমাদের অগ্রদূত এই। এবং এখনো আমি বলবো, এখনো যখন ওই যে আপনার মানে আপনার সাংবাদিক নামধারী আওয়ামীরা যখন আওয়ামী বয়ান উৎপাদন করার চেষ্টা করে, ওনার সেই রাজনৈতিক প্রজ্ঞা এবং সেই পজিশন এখন উনি মেনটেন করে রাখছেন যে বাংলাদেশে কেন ফ্যাসিবাদীরা আসলে গণতান্ত্রিক সিস্টেমে আসলে রাজনীতি করার জন্য যোগ্য না। সো সেই জন্য আমি তাকে রেসপেক্ট আছে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে অন্য অনেকের মধ্যেও গুড ইন্টেনশনস দিয়ে সবকিছু হবে না। হ্যাঁ, এই যে ইউনূস সরকারের গুড ইন্টেনশন দিয়ে হবে না। একটা কথা আছে না যে দ্য রোড টু হেল ইজ পেভড উইথ গ্রেট ইন্টেনশন। ঠিক আছে? সো আমার কাছে মনে হয় যে জাহেদ ভাইদের মতো কিছু লোক ওনারা মনে করছেন যে বাংলাদেশের মানুষের আসলে সেলফ গভর্ন করার কোনো ক্ষমতা নাই, বা তাদেরকে একটা রিপাবলিক রাষ্ট্র যদি আপনি করতে দেন সেটা খুবই অরাজক পরিস্থিতির সৃষ্টি করবে, বা মানুষ আসলে এখানে ঝামেলা ক্রিয়েট করবে না। হ্যাঁ, সো এনিওয়ে, সো এখন ওনাদের সেটা তিনি বলতে পারতেন, সেটা তিনি জনগণকে বলতে পারতেন যে আপনাদের আসলে আরো ভালো সেলফ গভর্নিং এর ক্ষেত্রে আসলে আপনি যেটা বলছেন না, লিটারালি আই হ্যাভ নাথিং বাট রেসপেক্ট ফর দ্য গাই। বাট উনার কাছ থেকে যখন এক নাগারে আমি শুনে যাই ছাত্ররা এই করছে, ছাত্ররা সেই করছে, হ্যাঁ বুঝলাম ভাই, আপনার একটা আদর্শ থাকতে পারে, আপনার একটা অ্যালাইনমেন্ট থাকতে পারে। ইট ইজ all too good, it is all too fair to have, because মানুষ মানে একটা ধরনের বায়াসনেস থাকে। কিন্তু উনি তো ভুল করতেছেন, ছাত্ররা তো অবশ্যই ভুল করতেছে, কারণ ছাত্রদের তো ভুল করারই কথা। আমরা আমাদের এই রাষ্ট্রের সকল কিছুর দায় 20-25 বছরের আমাদের সন্তানদেরকে আমরা দিতেছি, যারা ভয়ঙ্কর রাক্ষসের হাত থেকে এই দেশকে রক্ষা করে আসছে, এবং তাদের কাছ থেকেই প্রজ্ঞা আশা করতেছি, তাদের কাছ থেকেই সবকিছু নির্ভুল কাজ আশা করতেছি। এত বড় নির্লজ্জ বুদ্ধিজীবী শ্রেণী আমাদের দেশের আছে বলে আমাদের এই অবস্থা, এছাড়া ঠিক আছে। এখন কিন্তু ব্যাপারটা হইতেছে যে এখানে ছাত্র তো অবশ্যই ভুল করবেই, এবং জাহিদ ভাইরা তাদের সমালোচনা করবে, তাদেরকে
ভালো বুদ্ধি দিবে, এটাই তো থাকার কথা। কিন্তু ছাত্ররা তো তাদের রোলটা প্লে করতেছে, যেটা তাদের করার কথা ছিল। স্ট্যাবলিশমেন্টের বিরুদ্ধে দাঁড়ায় বুক চিতায় দাঁড়ানোর কথা তো তাদের ছিল। হ্যাঁ, তো তারা এখন কোন রাস্তায় অ্যালাইন্ড হয়ে গেছে, সেই প্রশ্নটা তো আমরা করব। না আমি যেহেতু আপনি এই কথা আনছেন না, আপনি আপনি দেখবেন যেহেতু আমার আমার কয়েকটা ক্ষেত্রে জাহাবের সাথে আসলে এখন দ্বিমত শুরু হয়ে গেছে, কিন্তু আই 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 এম ভেরি ফাইন উইথ দ্বিমত, কারণ হচ্ছে রাজনীতি এবং গণতন্ত্রের দ্বিমত থাকবেই। ইট ইজ ওকে। আমি সত্যি কথা যেটা, আমি যে কোনো কনভারসেশন থেকে আই এগ্রি টু ডিসএগ্রি বলে বের হয়ে আসতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে আপনি একজন হিউম্যান বিং হিসেবে আপনার রাইট, আপনি ডিসএগ্রি করতেই পারেন, কিন্তু আপনার যুক্তিতর্কে বোঝা যাবে, আপনার যুক্তিতর্কে যদি আপনি আমাকে বোঝাতে পারেন, পারলেন, না পারলে তো নাই। কারণ আমাদের দেশের তো একটা ইন্টেন্সিটিও, আমি ইন্টেন্ট আমি বলি কল, আমাদের দেশের মানুষের একটা একটা মানে আপনার যুক্তিতে যদি আমি বুঝে যাই তাহলে আমি হেরে গেলাম ধরনের একটা মেন্টালিটি আছে। ওইটা তো আসলে আমাদের নাই, কারণ আমরা যখনই যুক্তি দেখি সেটা আসলে মে দ্যাট বি, এটা আপনাকে আরেকদিনও বলছিলাম যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আহ, আপনার গেটটা পার হইলেই মানুষের যে অ্যাকসেপ্টেবিলিটি এবং যে টাবু অ্যাকসেপ্টেবিলিটি থেকে শুরু করে যে চিন্তা করার যে কমন সেন্স ইউজ করার যে জিনিসটা ওটা খুলে যায়। কিন্তু কেন যেন বাংলাদেশে পাড়া মানে শাহজালাল ইউনিভার্সিটি, সরি, শাহজালাল বিমানবন্দর থেকে পাড়া দেওয়ার নামার সাথে সাথেই সেই বাংলাদেশি মেন্টালিটিটা ফিরে আসে, যেটাকে আমরা আসলে ব্র্যান্ড করে ফেলছি। আমরা আসলে কথায় কিন্তু বলি বাঙালি টাইম নাকি ইংলিশ টাইম, ইফ ইউ রিমেম্বার, ঠিক না? আমাদের মানে বাংলাদেশি জিনিসটা একেবারে ছেলে হাতের মোহ হয়ে গেছে। কেন এই রকমের ফ্যালাসি করতে করতে আমরা এই জায়গায় চলে আসছি? আমার আসলে মনে হয় কি, আমরা আসলে ওনাকে নিয়ে যথেষ্ট সম্মান করি, ওনাকে নিয়ে আর কিছু বলতে চাই না, কিন্তু মানে ইট বিকজ কামিং ফ্রম an intellectual like him, it like serves a great blow towards this youth people who are actually সাহস করে আসছে। এত আপনি তো বাংলাদেশের রাজনীতির পরিবেশটা জানেন, সেখানে রাজনীতি করতে হলে ভিন্ন মত নিয়ে আসা কতটা কষ্টকর এবং কতটা রিস্কি আপনার জন্য। কারণ হচ্ছে আপনি দেখেন এখনই আমরা তো মনে করেন যে লোকজনের সাথে কথা বলতে যাই, কারণ সংগঠন করতেছি, সংগঠনের কাজের জন্য তো লোকজনের কাছে যাইতে হবে। যখনই আমরা বলি যে আমাদের পাশে আসেন, কাছে যান, তখন কিংবা আমাদের সাথে কাজ করেন, তখনই একটা কথা আসে, ফেব্রুয়ারির পরে কি হবে, তখন তো আপনাদেরকে বিএনপি আওয়ামী লীগ মিলে পিটাই। ইউ আন্ডারস্ট্যান্ড, দিস ইজ কামিং ফ্রম আ জেনারেল গায়। তো সে কেন এই জায়গায় এই ছোট ছোট ছেলেরা যারা আসলে এখনো দে হ্যাভেন্ট ইভেন স্টার্টেড দেয়ার লাইফ ইয়েট, রাইট? ওরা এখনো শিক্ষানবী, শিক্ষার্থীর মাধ্যমে আছে অনেক। ইফ ইউ সি এনসিপি কিংবা আপ বাংলাদেশ পার্টি, যারা যে নতুন বিপ্লবের পরে যে দুইটা পার্টি হয়েছে, এই পার্টির আপনার যদি দেখেন নেতা কেতা সবাই হচ্ছে বিলো 30 or below 35. What experience do they have? Nothing. বাট ওদের ইন্টুইশন থেকে ওরা কাজ চালিয়ে যাচ্ছে। আপনি এটাকে আপনি মুখে মুখে বলছেন আপনাকে খুবই আমরা এপ্রিসিয়েট করি, কিন্তু যখনই চান্স পাচ্ছেন তখনই বয়ানবাজি করে ওদেরকে ইয়া করে ফেলতেছেন, মানে কিলেবল করে ফেলতেছেন ইন এ ওয়ে। আর যখনই আপনি আমি খুবই খুবই মানে রিফ্রেন করতে পারতেছি না নিজেকে সেটা বলার জন্য। আগে যেমন দেখতেন বিএনপি জামাত ছিল, এখন সেটাকে এনসিপি জামাত বানানোর মানে চেষ্টা হইতেছে লিটারালি। ভাই, এনসিপি যদি জামাত হইতো তাহলে তো আপনার যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, তখন যখন ছাত্র শিবির কিংবা জামাতের লোকেরা যখন গোলাম আজমের বাংলায় বলে স্লোগান দেয়, তখন তো আর এনসিপির এই ছোট ছোট তরুণ নেতারা প্রতিবাদ করে না। এক ধরনের বড় ধরনের একটা এখানে জিনিসটা কি যে এখানে তো আসলে মানে একটু হার্শ লাগবে শুনতে, কিন্তু বিএনপি তো আসলে কোনো রাজনীতি বলে কিছু নাই, ঠিক আছে? বিএনপি হচ্ছে এনটি আওয়ামী একটা ক্লাব, একটা প্ল্যাটফর্ম, যেখানে বাংলাদেশপন্থী বা বাংলাদেশে ভারতের আগ্রাসন বিরোধী মানুষ মিলে সেটাকে তাদের সাপোর্ট বেস বানাইছে। বিএনপির একটা ভালো দিক হচ্ছে, আমরা এখনো পর্যন্ত যেটা মনে করি সেটা হচ্ছে এটা একটা ডেমোক্রেটিক ফোর্স, অর এখন পর্যন্ত এটা একটা ডেমোক্রেটিক একটা ফোর্স ছিল। এবং তাদের আল্লাহ জানে যে কোত্থেকে আসছে, খালেদা জিয়ার মতো একজন
হুম, মহিষী মহিলাকে ওনারা পাইছে হইতেছে ট্রু, তাদেরকে লিড ট্রু, করার জন্য। সে ট্রু। কিন্তু আসলে সকল দল মতের ঊর্ধ্বে হ্যাঁ, উঠে হ্যাঁ, গেছে। সে কিন্তু উল্টে পেরেছে আনকম্প্রোমাইজিং লিটারেলি, সোল, হ্যাঁ? সো লিটারেলি। এই হচ্ছে বিএনপি। এখন যেটা ঘটছে, আওয়ামী লীগকে যখন বাংলাদেশের মানুষ লাথি মেরে তাড়াইছে, যেটা বিএনপি ১৫ বছর ধরে কিছুই করতে পারে নাই। ২৮শে অক্টোবরে ১০ মিনিট দাঁড়াইতে পারে নাই। ঠিক আছে? আ এখন বলতেছে যে তারেক রহমানই বলে সবার আগে এক দফা, এক দফা ঘোষণা দিছে। মানে কি ধরনের কি ধরনের নির্লজ্জপনা হইতে পারে আপনি চিন্তা করেন। এখন যেহেতু আওয়ামী লীগ পালায়ে গেছে, তো বিএনপি তো রাজনীতি তো তাদের নাই। কিন্তু বাংলাদেশে তো এখন রাজনৈতিকতা অনেক বেড়ে গেছে। প্রত্যেকজনই এখন এখন চায়ের দোকানে সবাই রাজনীতির আলাপ করতেছে। রাজনীতির অনেক ডিমান্ড। বিএনপি তো রাজনীতি লাগবে। কারণ আওয়ামী লীগ যেখানে নাই, সেখানে তো আর এমপি আওয়ামী রাজনীতি বলে কিছু নাই। কোন লাভ হবে না করে। সো তারা এজন্য আওয়ামী লীগের ফেলে দেওয়া রাজনীতিটা কুড়ায়ে তুলছে। কুড়ায়ে তুলে ওই একই ভাষায় তারা আলাপ করতেছে। লিটারেলি, সেটা হচ্ছে গণ অভ্যুত্থান বিরোধী ভাষা সেটা। সেটা কি ভাষা? একদম সেটা হচ্ছে সবাইকে যত্রতত্র খালি বর্গায়ন করে, ঠিক আছে? সবাইকে খারিজ করে দেওয়া। খারিজ হ্যাঁ? করে এখন দেওয়া। মানে এখন এনসিপি এবং জামাত সব একই হয়ে গেছে। কিন্তু আসলে কিন্তু জামাতের বয়ানের বিরুদ্ধে সবচেয়ে ভালো কাজও এনসিপি করতেছে। এনসিপি করছে, এনসিপি রাইট? করতেছে। যেখানে 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 কি বলে ই আওয়ামী লীগের একাত্তরের ফেলে যাওয়া আওয়ামী লীগের ফেলে আওয়ামী লীগের যাওয়া ফেলে যাওয়া একাত্তরের কাহিনী বিএনপি পুরো আওয়ামী একবারে লীগের কুড়ায় ফেলে যাওয়া ৭১ কাহিনী না। আওয়ামী লীগের ফেলে যাওয়া ফ্যাসিজমের টুল হিসেবে যে ৭১ এর চেতনার বয়ান, সেটা তারা এখন আঁকড়ায় ধরছে। আর জামাত তো তাদের সারা জীবনের মিথ্যার রাজনীতি করেই যাচ্ছে যে ৭১ বিরোধী তাদের যে বয়ান, ওটাও কিন্তু আওয়ামী বয়ান। মানে আওয়ামী লীগ। আওয়ামী লীগ যেটা বলে সেই বয়ানকে এনাবেল করে হচ্ছে কি জামাতের বয়ান। বয়ানটা কি? যে ৭১ করা খারাপ, হুম, মতিউর রহমান খারাপ, মিনহাজ ভালো। মানে বাংলাদেশের জনগণের একটা যে জনযুদ্ধ, তাদের স্ট্রাগল, তাদের রক্তের সাথে বেইমানি তো তারা সবসময় করতেছে, এখন বয়ান দিয়ে করতেছে। বয়ান সামনে দিয়ে। এসে মুখে সুন্দর সুন্দর কথা বলবে, আর পিছনে বট দিয়ে সব মিথ্যা কথা বলবে। হ্যাঁ, আর এক্সাক্টলি। তাদের সেই বয়ানকে ট্যাকেল করতে চাইতেছে বিএনপি আওয়ামী লীগের ফেলে যাওয়া বয়ান দিয়ে। এখানে একমাত্র আমি তো নতুন যারা তরুণ, একমাত্র তাদের রাজনৈতিক বোঝাপড়াতেই দেখতেছি তারা বলতেছে যে বাংলাদেশের জনযুদ্ধ, বাংলাদেশের মানুষের ইতিহাস তাদের কাছে ফিরাই দিতে হবে। এটাই হচ্ছে রাইট লিটারেলি। রাইট জিনিস। এখানে আপনি এখানে আপনি এবং সেটাকে আমাদেরকে সেটা স্যাক্রোস্যাঙ্ক্ট, সেটার পক্ষে বিপক্ষে কোন রাজনীতি নেই। বাংলাদেশ ৭১ ছাড়া বাংলাদেশের এই এই রাষ্ট্রের তো কোনো আপনার অস্তিত্বই নাই। ঠিক আছে? সো এক্সাক্টলি। সো সো এই বাইনারির বাইরে এসে কিন্তু পলিটিক্সটা করতে হবে। কিন্তু বিএনপি সেটা করতে না পেরে তারা এখন ভুল রাজনীতি, কিন্তু এই রাজনীতি কিন্তু পরাজিত রাজনীতি বাংলাদেশে। পরাজিত ঠিক আছে? রাজনীতি। আপনি আপনি ব্যবহার করতে পারেন, আপনাকে অসুবিধা নাই। আপনাকে এখানে বেশি একটু দিন না। আরেকটা জিনিস বুঝে রাখি, মানে আপনার বোঝার খাতিরে, কারণ এই জিনিসগুলো ক্লিয়ার করা খুবই দরকার। মানে আপনি কি জামাতের রাজনীতিতে কি পাকিস্তানের যে রাজনীতিটা কিংবা দুই পাকিস্তান এক করার রাজনীতি সেটা কি দেখতে পান? মানে সেটার ছিটেফোঁটা কি দেখেন আপনি? না, এই না। আমাদের জিনিসটা কি অনেকে পাকিস্তান আন্দোলনের আপনার কথা শোনা যাচ্ছে না ভাই। জামাত ইসলাম হচ্ছে আপনার কথা শোনা যাচ্ছে না ভাই। দাবি করতেছে যে হ্যালো? শোনা যাচ্ছে? জি, এখন জি এখন শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে। হ্যাঁ, বলেন। জি, জি এখন ও শোনা যাচ্ছে। সরি। বলেন, বলেন। আমি কোথায় ছিলাম? এই আপনি শুরু করছিলেন জাস্ট খালি জামাত ও ইসলামের আমি বয়ানটা নিয়ে জাস্ট শুরু করছেন। হ্যাঁ, আমি জাস্ট বলতেছিলাম যে জামাতে ইসলামী আসলে এ এই যে কারো সাথেই তার জনগণের সাথে তার লয়ালটি আসলে ইতিহাসে কখনোই দেখা যায় নাই। হ্যাঁ? সো যেমন
একমাত্র 24-এ এসে তারা দাবি করতেছে যে তারা বলে জনগণের পিছে ছিল বা জনগণের কে তারা হেল্প করছে। ঠিক আছে, জি আমরা সেটাকে কন্ট্রাডিক্ট করতেছি না। জি কিন্তু কিন্তু পাকিস্তান জি পাকিস্তান আন্দোলন যখন হইতেছিল তখনও মাওলানা মওদুদী আসলে পাকিস্তান আন্দোলনের বিরোধী ছিল, এবং পাকিস্তানে কিন্তু জামাত ইসলামী অচ্ছুত ছিল। একমাত্র যখন আপনার হ্যাঁ আইয়ুব খান সেনা শাসকরা যখন আসছে, so তারা হচ্ছে ক্ষমতার দালালি করে মিলিটারির কোলে করে তারা পাকিস্তানের রাজনীতিতে তারা ঢুকছে। তারা পাকিস্তান yeah, আন্দোলনের বিরোধী ছিল, পাকিস্তানের বিরোধী ছিল। বাংলাদেশ যখন যখন মুক্তিযুদ্ধ হচ্ছে তখন তারা আবারও সেই ক্ষমতার কোলে গিয়ে বসে জনগণের বিরুদ্ধে গিয়ে তারা জি ৭১-এ তারা 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 দাঁড়াইছে। এখন তাদের জি মৌদুদিবাদের অনেক ব্যাপার আছে, কিন্তু পাকিস্তান আর পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান বানানো বা পাকিস্তানকে এক করার রাজনীতি বলে আসলে কোনো প্র্যাকটিক্যাল রাজনীতি নাই। ঠিক আছে, তো এখানে জাতিগত এখানে কোনো মিল নাই, ভৌগোলিক কোনো কোনো অপরচুনিটি নাই। তো আমার মনে হয় না যে জামাত ইসলামী রাজনীতি ওই রাজনীতি, বাট জামাত ইসলামী রাজনীতি যেই রাজনীতি বলে আমার ভয় সেটা হচ্ছে ইসলাম ও ফ্যাসিস্ট রাজনীতি, যেহেতু এটা আইডেন্টিটি বেসড পলিটিক্স। ঠিক আছে, সো এবং মিথ্যা অ্যাজ আ বিগ রাজনৈতিক টুল এবং কৌশল হিসেবে তারা যে ব্যবহার করে এটা কিন্তু প্রতিষ্ঠিত। সুতরাং তারা যে তাদের গণতন্ত্রের লেবাস যে আসলে সেই মিথ্যা না, এটা আসলে আমি অন্তত শিওর নাই ব্যাপারে। সো এটাই আমার জামাত ইসলামী রাজনীতি সম্পর্কে কথা। বাট যতক্ষণ পর্যন্ত তারা মানুষের যদি তারা ভোট পায়, তারা যদি বলে যে তারা গণতান্ত্রিক রাজনীতি করবে, অবশ্যই এখানে স্পেস আছে, তারা 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 করবে। কিন্তু আমি আমার তো মনে হয় না ভাই, আমার তো মনে হয় না। কেন? আমার মনে হয় কি জানেন, যখনই একটা নাম্বারে এসে এবং ওই নাম্বারটা আমার কাছ থেকে যদি জানতে চান আপনি, কেননা আমি আমি আমার উঠতি বয়সে অনেক জামাত মানে কর্মী এবং শিবিরের কর্মী থেকে শুরু করে আমি দেখছি অনেকে, এবং পরিবারের মধ্যে তো আত্মীয় স্বজন অনেকে জামাতের সাথে যুক্ত ছিল এবং আছে। তো আমি দেখতে পাই কি জানেন, ওদের এই ধরনের ফান্ডামেন্টাল কোয়েশ্চেন যখন সামনে আসে না, তখন ওনাদের যে ধাপ্পাবাজি আছে, ওই যে সৎ লোকের শাসন চাই, সৎ কথা বলি, মিথ্যা কথা বলি না, ওইটা বাইর হয়ে যায়। তখন ওনাদেরকে আমতা আমতা করতে হয়, তখনই ওনাদের জিনিসটা বাইর হয়ে যায়। কারণ হচ্ছে আমি আপনাকে একটু ক্লিয়ারলি বলে ফেলি ভাই, আমি একজন প্র্যাকটিসিং মুসলমান, কিন্তু আমার কাছে আমি জানি যে আমি মানে আমি মানে গুনাহ ব্যতীত না, আমি ভুল ত্রুটির ব্যতীত না। এবং সেটার জন্য আসলে আমি কয়েকদিন পরে পরেই যখন আল্লাহর কাছে আমি যাই, তখন আমার গুনাহগুলোকে কিংবা আমার ভুলগুলোকে আমি স্বীকার করে মাফ চাই। ঠিক না? একটা আপনি দেখেন না, আপনি ইসলামের কথা যখন বলে এনারা, আমি কথাটা কেন আনতেছি, যখন কেউ বলে যে আমি আসলে ইসলামের রাজনীতি করতে আসছি, তখন আসলে তার ব্যাগেজ যেগুলো ছিল ওগুলাকে আসলে সামনে নিয়ে আসতে হয়। কেন? আপনি দেখেন ইসলামের কথা বলে যারাই আমাদের নবী থেকে শুরু করে একেবারে খিলাফায়ে রাশিদিন যারাই ছিলেন, উনাদের ব্যাগেজ গুলা কিন্তু ওনারা ত্যাগ করে, এবং ওনাদের কিন্তু অনেক ব্যাগেজ ছিল, এবং ওনারা ওই ব্যাগেজের জন্য ক্ষমা চেয়ে জনসমক্ষে তারপরে আসছেন, মানে একটা পাওয়ারের জায়গায়, মানে একটা স্টেটসম্যানের জায়গায়। এর আগে কিন্তু লোকজন, আচ্ছা ওনারা যদি দেখেন আরবের সমাজে যদি এই লোকগুলা ওদের খারাপ কাজ ছেড়ে যদি ভালো হয়ে তওবা করে যদি না আসতো, তাহলে কি লোকজন এরকম মানে বদলাইতো? লোকজন কি ইসলামকে কবুল করতো? ইসলামকে কি মানতো? তখন তো বলতো মিয়া তুমি এটা করো। এখন তো আমরা জামাত ইসলামকে বলতেছি যে ভাই আপনি সৎ লোকের কথা বলেন, কিন্তু আপনি তো নিজে দেখতেছি অসৎ ভাই। আপনি প্রথমেই বিসমিল্লাতেই বলেন আপনি মিথ্যা কথা, পরে আপনি যাই বলেন না, কোরআন খতম 5টা দিয়ে দেন, কি লাভ হবে তাহলে? সেটাই আমার আসলে এই বিষয়ে, ইন এ সেন্স উই হ্যাভ টু স্পিক অ্যাবাউট ইট। এন্ড একটা জিনিস আমি আপনাকে বলতে চাই, না, আমি অবশ্যই কেন অবশ্যই আসলে তাদের যে বাংলা এই যে রাজনৈতিক সংস্কৃতির যে ক্ষতি তারা এখন করতেছে, এই যে আপনার মনে করেন যে এই যে প্রোপাগান্ডা, আহ, বট বট দিয়ে আক্রমণ, হ্যাঁ, সেটা তো আওয়ামী লীগ তো অবশ্যই করতেছে, আওয়ামী লীগ তো বিশাল টাকা দিয়ে সেটা করতেছে, কিন্তু এক্সিস্টিং শক্তিদের মধ্যে তারাও করতেছে, এবং এখন তো মনে হইতেছে বিএনপিও এই বিএনপিও খেলার করতেছে। মধ্যে এই আপনি খেলার দেখেন, মধ্যে এখন এখন হ্যাঁ যোগ দিচ্ছে। সো হ্যাঁ এই 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 রাজনৈতিক সংস্কৃতির কাজ যারা করবে তাদেরকে তো আমরা বিশ্বাস করব না। সো এটাই আপনি এটাই হচ্ছে দেখেন, এটাই হচ্ছে আমরা মূল যখন কথা। এই ভিডিওটা পাবলিশ করবো না, দেখবেন আমাদের উপরে বটবাহিনী হামলা করছে, দেখবেন আপনি, আমি বলে দিলাম লিটারালি। বাট করুক, ইটস ওকে, বিকজ এখন মানুষ না যখন এই বটবাহিনী গুলো হামলা করে, তখন বুঝে যায় আসলে এখানে কি হইতেছে। সোশ্যাল মিডিয়া তো, আর মানুষ এখনকার যুগের মানুষ টেকনোলজিক্যালি ভেরি স্মার্ট, এন্ড ডেটা আইডেন্টিফাই থেকে অ্যানালিসিস, ইটস ভেরি ইজি নাওয়াডেজ। একটা 10,000 টাকা অ্যান্ড্রয়েড মোবাইলে আপনি সবকিছু পাবেন লিটারালি।
ইফ ইউ থিঙ্ক, আপনারা যদি মনে করেন মানুষজন কিছু বোঝে না, আসলে বোঝে, বলে না। কেন বলে না? বিকজ দে থিঙ্ক যে ওদের একটা খামাখা একটা ঝামেলায় জড়ানোর কি দরকার। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের জনগণের একটা সবচেয়ে বড় সমস্যা। আজকে দেখেন একটা মুভমেন্ট, না বলেন, অসুবিধা নেই। না ধরেন আজকে একটা মুভমেন্টের যদি আমরা ছাত্ররা যদি ডাক দেয়, দেখবেন আপনি এট দিস মোমেন্ট, এট দিস পয়েন্ট অফ টাইম দেখবেন লোকজন আসবে না, কিংবা লোকজন বলবে না, কিংবা লোকজন চাবে না যে আসতে। কারণ কি? বিকজ দে নো দেয়ার ইজ এ পাওয়ার ইন, পাওয়ার কন্টেন্ডার লিটারালি ইন রাস্তায় যারা সুনাম দিচ্ছে, ঠিক না? আপনি দেখেন সেটা, which is why এই যখন এরকম কথা হচ্ছে, তখন আমাদেরকে একটু আসলে ভয় ডর ভেঙে একটু আসলে সত্যের দিকেও দাঁড়ানো দরকার। I know it is very tough. It is very tough for the society literally to do that. But আমাদেরকে আসলে সোসাইটির দিকে নজর দেওয়া দরকার, সোসাইটি এবং রাষ্ট্রের মূলে। সেই জন্যই আমরা চিল্লাচ্ছি একটা নতুন সংবিধান বানান। বাংলাদেশের যে ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো, সেটাকে আপনারা একটু চেঞ্জ করেন, একটু বদলান, একটু ডেমোক্রেটিক করে নিয়ে আসেন। আপনি কেন আমরা বলছিলাম যে উচ্চকক্ষের কথা, কিংবা আমরা কেন বলছিলাম যে একটা আপনার ন্যাশনাল কমিশন গুলাতে, বাংলাদেশের যে ইন্ডিপেন্ডেন্ট কমিশন গুলা, সেগুলোতে আপনি প্রধান নিয়োগ দিবেন, একা দিতে পারবেন না প্রধানমন্ত্রী। কিংবা আপনাকে ইন্ডিয়াতে যেরকম হয় যে আপনার প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা একা মানে বসে দুজনে ঠিক করে একটা ইলেকশন কমিশনের চিফ নিয়োগ দিচ্ছেন। আপনি এরকম করে 5 বার 2 বার 3 বার দেন না, সবাই মিলে 2 বার 3 বার দেন, দেখবেন 4 নম্বর বার সবাই বলতেছে আপনার যাওয়ার দরকার নেই, আপনার নির্বাচনটা করে দিয়ে যাবেন। লিটারালি আপনাকে তো প্র্যাকটিস দেখাইতে হবে না, আপনাকে তো আস্থা আনতে হবে। কিন্তু ওই আস্থা আনার আগেই তো নষ্ট করে দিলেন আপনি আস্থা। আপনি আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি পার্সোনালি কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার টাইপের আপনার ব্যান্ডেড সলিউশনকে গণতন্ত্রের জন্য একটা খারাপ জিনিস হিসেবে দেখি। কারণ আমরা তো একটা তার মানে কি যে আমাকে একজনকে তত্ত্বাবধানে রেখে যেতে হবে কারণ আমি চুরি করি। কারণ এটা তার মানে হচ্ছে কি যে আমি কিন্তু একটা রাজনৈতিক জনগোষ্ঠী, একটা পলিটি এখনো হয়ে উঠতে পারি নাই। ঠিক আছে, হ্যাঁ, এটার জন্য আমার সময় লাগতে পারে, কিন্তু আলটিমেটলি আমাদের কিন্তু গোল থাকতে এমন না যে আমি ফরএভার আমাকে কেউ একজন এসে তত্ত্বাবধান করে দিয়ে যাবে। আমি নিজের কাজটা, নিজের যেটা ভালো সেটা নিজে বুঝবো না। ঠিক আছে, যে আমি ক্ষমতায় জোর করে যাইতে পারলেও গেলে যে সেটা আমাকে হত্যা করবে, আমার ক্ষতি করবে, আমাকে ব্ল্যাক হোলে টেনে নিয়ে যাবে, এতটুকু বোধ আমাদের আশা করি আমাদের হবে ভবিষ্যতে। কিন্তু ইন দ্য মিন টাইম যেহেতু আমাদের ট্রাস্ট সিস্টেমের মধ্যে নাই, পলিটিক্যাল ট্রাস্ট নাই, এটা আমাদের অবশ্যই দরকার। কারণ ট্রাস্ট ছাড়া কিন্তু আপনি আবার ট্রাস্ট ছাড়া কিন্তু আবার পলিটি আপনি তৈরি করতে পারবেন না। ঠিক আছে, সো এটা একটা ডেলিকেট ব্যালেন্স। বাট আমি এগ্রি করি যে এটা তো আলটিমেটলি তত্ত্বাবধায়ক সরকার তো একটা ফালতু সিস্টেম। মানে এটা আমাদের কেন লাগবে? মানে আমাদের কেন লাগবে? আমরা বাংলাদেশের মানুষ কেন ইলেকশন করতে পারবে না? অন্য সব জায়গায় মানুষ ইলেকশন করতেছে না। সো এগুলা আমাদের বুঝতে হবে। কিন্তু ওইটাই, ওই যে আপনার সরকার এবং এই চেক এন্ড ব্যালেন্স, ক্ষমতার চেক এন্ড ব্যালেন্স গুলো যদি থাকে, আমার ইনস্টিটিউশন গুলোকে যদি আমি সত্যিকার অর্থে গণমুখী করতে পারি, তাহলে আস্তে আস্তে এগুলা হওয়ার সম্ভাবনা তৈরি হবে বলে আমি মনে করি। মানে কি জানেন, আপনাকে আমরা যে মানে খুবই একটা মানে কি বলে একটা ভ্যাকিউমের মধ্যে আছি আর কি, পলিটিক্যাল ভ্যাকিউম এবং যে একটা ইনফ্রাস্ট্রাকচারের ভ্যাকিউম। একটা রাষ্ট্র চলার যে একটা ইনফ্রাস্ট্রাকচার থাকে সেটা তো নাই বর্তমানে, যার কারণে একটা ভ্যাকিউম তৈরি হয়েছে। এবং সেই ভ্যাকিউমের মধ্যে যে যার খুশি মতো সুবিধাটা নিচ্ছে এবং সুযোগটা নিচ্ছে। এন্ড অফ দ্য ডে, যাই হোক, অনেক আলাপ করলাম। আপনার কিছু বলা থাকলে বলতে পারেন, নাহলে আমরা এখানে শেষ করি আজকে। অনেক সিগনিফিকেন্ট জিনিস নিয়েও আলাপ করছি, অনেক ভালো ছিল, আমার কাছে অনেক ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে টাইম দেওয়ার জন্য। আপনারা যারা দর্শকরা দেখলেন, আপনারা হয়তো বা মনে করতে পারেন অনেক স্ক্রিপ্টলেস ছিল, কোন রকমের কোনো সাবজেক্ট আমরা রেডি করে আসিনি আজকে। আমরা জাস্ট গত সপ্তাহের মতো করে আমরা কি কি ঘটছে সেগুলো নিয়ে কথা বলছি, এবং চেষ্টা করব ভবিষ্যতে আমরা সেটা উইকলি এটলিস্ট আমরা দুজনেই এসে কথা বলার জন্য, কিংবা অন্যান্য অতিথি যদি কেউ আসেন এবং ওনাদেরকে নিয়ে একটা কথা বলবো। এই প্ল্যাটফর্মটা আবার বলে রাখি, এই প্ল্যাটফর্মটা আপনাদের সবার প্ল্যাটফর্ম। কমেন্ট করুন, আপনাদের মতামত জানান। আমাদের পক্ষে হতে হবে সেটাও বলছি না, আপনাদের জন্য কমেন্ট সেকশন খোলা আছে। আজত ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনি প্রত্যেক সপ্তাহে আমাদেরকে সময় দিবেন সে আশা রেখে আজকে এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।